তো আজকের এই কোর্টের শেষ মিটিং এ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে এজেন্ডা পেয়েছেন। আমরা আজকে এই আপনাদের সিআইডিএম এবং এলডিএম এর উইক 11 এবং 12 এর টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের সেখানে একজন গেস্ট স্পিকার আছেন, তিনি সেখানে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা এজেন্ডা দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস মিটিং এর রিক্যাপ বলতে বেসিক্যালি সেখানেও আপনারা জানেন একজন স্পিকার ছিলেন, গেস্ট স্পিকার। সেখানে আপনার উইক 8 এবং 9 এ বেসিক্যালি তিনি আলোচনা করেছিলেন। উইক 10 এ আমরা নিজেরাই একটা সামারি আলোচনা করেছিলাম। তো বেসিক্যালি সেখানেও আসলে এই টপিকগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। তো এই আপনার যেহেতু টপিকের ডিসকাশন, অলরেডি আপনারা অনেকে হয়তো সেগুলো পার্টিসিপেট করেছেন আপনার কোর্সে। আর সেকেন্ড এজেন্ডাতে আমরা আসলে বেসিক্যালি আজকে চলে যাব সরাসরি, সেখানে আমাদের গেস্ট স্পিকার আছেন আর ওপেন ডিসকাশন মিসিংনেস অ্যাজ ইউজুয়ালি যেগুলো থাকে আর কি এজেন্ডাতে। তো আজকের গেস্ট স্পিকার হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডেপুটি ডিরেক্টর জামশেদুল আলম মোহাম্মদ জুবায়ের। তার সম্পর্কে সংক্ষেপে বলি, তিনি অলরেডি জানেন আমাদের এখানে গেস্ট স্পিকার যারা আসেন বেসিক্যালি সবাই দুটো ফাউন্ডেশন অর্থাৎ সিআইডিএম এবং এলডিএমএম কমপ্লিট করা। এর ফাঁকে তিনি যেগুলো নেসেসারি ইন্ডিভিজুয়াল কোর্সেস সেগুলো সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে কাজ করছেন। অলরেডি তিনি ব্লগ রাইটিং নিয়ে সম্ভবত ব্লগ সাবমিশনের বিষয়ে তার একটা ইস্যু পেন্ডিং আছে। আর এছাড়া তার আসলে আপনার যে এরিয়া, তার মানে এই জ্ঞান অর্জনের এরিয়াটা বলবো আসলে অনেক বিশাল। তো আশা করি আজকে আপনারা একটা চমৎকার সেশন পাবেন। এবং আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা করে থাকি, আমাদের প্রেজেন্টাররা সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করে থাকেন, সেখানেও তিনি একটু বৈচিত্র্য এনেছেন। সেখানে দেখবেন সেখানে কিছুটা বৈচিত্র্য আপনারা পাবেন। তো আশা করি সেশনটা আজকে খুবই কোর্টের সেশন এবং হচ্ছে তারপরও এখানে আমি যতটুকু তার সাথে কথা বলেছি, আপনারা পুরো কোহর্টে মানে পুরো কোর্সের সিআইডিএম এবং এলডিএম এর পুরোটারই একটা স্ন্যাপশট এখানে পাবেন। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আমি জামশেদকে রিকোয়েস্ট করব তার স্ক্রিন শেয়ার করে এই প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। জামশেদ কি শুনতে পাচ্ছ? আগে একটু আনমিউট করে আমার সাথে একটু কথা বলো। জি হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। তুমি স্ক্রিন শেয়ারে চলে যাও, সরাসরি শেয়ার স্ক্রিন বা নিউ শেয়ার যেটা শেয়ার দিয়ে তোমার প্রেজেন্টেশনে চলে যেতে পারো সরাসরি। আচ্ছা জি, এখন সবাই কি এসছেন কিনা? আমি আসলে আসলে টাইম যত গড়াবে আশা করি আমাদের এই উপস্থিতি বাড়বে। এই মুহূর্তে আছেন 8 জন বেসিক্যালি। আমি আছি, ছাড়া হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি আছি যুক্ত। তো আশা করছি আমরা সময় যত যাবে এর মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্স আরো বাড়বে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কি ফর্মালি শুরু করি? হ্যাঁ, ফর্মালি শুরু করতে পারো। আর যেহেতু এটা রেকর্ডেড, আশা করছি ইন ফিউচার সবাই জিনিসটা জানতে পারবে। আচ্ছা, আমি আমার এই প্রেজেন্টেশনটা বেসিক্যালি মানে প্রেজেন্টেশন বেসডই হবে। সো শোনার চাইতে আপনারা যদি একটু কষ্ট করে দেখেন, একটু স্ক্রিনটা খেয়াল করেন, সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হয় আর কি। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি প্রথমে একটু করে ইন্ট্রোডাক্টরি দিই। সেটা হচ্ছে যে ডিজিটাল ফ্রন্টিয়ার ইনস্টিটিউশনে যে দুইটা ফাউন্ডেশন কোর্স আছে, অর্থাৎ সার্টিফিকেট ইন ডিজিটাল মানি এবং লিডিং ডিজিটাল মানি মার্কেট। তো পুরো সার্টিফিকেশন কোর্সটাতে যা পড়ানো হবে তার জিস নিয়ে বেসিক্যালি ফাউন্ডেশন কোর্স দুটি সাজানো। যেমন সিআইডিএম এ ডিজিটাল মানি ব্যাকড বাই ফিয়াট কারেন্সি বা ডিজিটাল মানি ইটসেলফ নিয়ে আলোচনা করতে গেলে যে কোর্স বা বিষয়গুলো নিয়ে ধারণা রাখতে হয়, তার উপরে সংক্ষেপে ওভারঅল একটা আলোচনা করা হয়েছে। অন্যদিকে সিআইডিএম কোর্সের ওভারঅল মোটা দাগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার প্রায়োগিক এক্সাম্পল দেওয়া হয়েছে এলডিএমএম কোর্সটাতে। বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন রিজিয়নে যেভাবে ডিজিটাল মানি এর ইমপ্লিমেন্টেশন হয়েছে বা হচ্ছে তার কেস স্টাডি নিয়ে মূলত এলডিএম এর কোর্সটি সাজানো। ফলে সিআইডিএম এ যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বা হয়েছে সেগুলো মূলত টেকনিক্যাল এবং রেগুলেশন পয়েন্ট থেকে। এখানে শর্ট কোর্সগুলো স্পেসিফিক করার মাধ্যমে কেউ টেক বা রেগুলেশন এর স্পেশালাইজড হিসেবে সার্টিফাইড হতে পারেন, কিংবা জেনারেল হিসেবে ওভারঅল কোর্স দিয়ে সার্টিফাইড হতে পারেন। আমাদের আজকের কপ মিটিং এ মূলত ফাউন্ডেশন কোর্স দুটির শেষ দুটি উইক নিয়ে আলোচনা করা হবে। বলতে গেলে কোর্স দুটির র্যাপ আপ উইকস এই দুইটা, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা রয়েছে।
তো আমরা তাহলে একটু স্ক্রিন দিকে দেখি। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে উইক 11 এবং 12 তে আমরা কিভাবে এলাম, অর্থাৎ জার্নি টুয়ার্ডস উইক 11 এন্ড 12। মূল আলোচনা শুরুর আগে অল্প কিছু সময় ওভারঅল কোর্স রুটিন নিয়ে আলোচনা করব। দেখবো আগের উইকগুলোতে আমরা কি কি শিখেছি। এরপর আমরা যাব হচ্ছে উইক 11 এর স্পেসিফিক একটা টপিক নিয়ে, যে মানে পয়েন্ট রিলেটেড টপিক, এই নিয়ে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব উইক 11 এর একটা প্রপোজাল দিয়েছেন ইগনাসিও, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং এরপর উইক 12 এর অন্যান্য টপিক নিয়ে আলোচনা হবে। যখন সিআইডিএম এর এই কোর্সে মানে এই টপিকগুলো শেষ হবে, এরপরে আমরা হচ্ছে এলডিএমএম এর উইক 11 এবং 12 নিয়ে আলোচনা করব। তো এভাবে আমি আমার প্রেজেন্টেশনটি সাজিয়েছি। তো আমি মনে করি এখন প্রথমে আমরা জার্নি টুয়ার্ডস উইক 11 এন্ড 12 শুরু করি, অর্থাৎ কিভাবে আমরা উইক 11 এবং 12 এ এলাম, এবং এটার মধ্যে যে ইন্টারলিঙ্ক গুলো আছে জিনিসটা আমরা একটু অল্প সময়ের মধ্যে দেখে নিই। সার্টিফাইড ইন ডিজিটাল মানি এই কোর্সটিকে মূলত আপনার 5টি ব্লগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 5টি ব্লগে সেগমেন্ট করে আলোচনা করা হয়েছে। যেমন ব্লক 1 বেসিক্যালি ছিল হচ্ছে আপনার মানি এবং পেমেন্ট বিষয়ে আলোচনা, যেখানে উইক একে মানি এর ডেফিনেশন, হিস্ট্রি, তারপরে ইভলিউশন আপ টু ডিজিটাল মানি আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইভলিউশন কিভাবে মানি হতে হতে ডিজিটাল মানি পর্যন্ত এসছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং ফাইনালি শেষের দিকে যেসব টপিকগুলোতে পয়েন্ট ছিল, সেখানে একটা ছিল যে মোবাইল ফোন কেন পেমেন্ট ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে এখানে আসলে পয়েন্ট রিলেটেড পয়েন্ট সহ কিছু কমেন্ট করার বিষয় ছিল। এবং উইক 1-এ ভারতের মোদী সরকার কর্তৃক যে বড় ডিনোমিনেশনের নোট বাতিল করা হয় বিষয়টা উল্লেখ করে ক্যাশ ডিমনিটাইজেশনের ক্ষেত্রে, ক্যাশ ডিমনিটাইজেশন যদি করা হয় সেটা ডিজিটাল মানি প্রমোটের ক্ষেত্রে ইফেক্টিভ টুল কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়, অর্থাৎ কমেন্ট জানতে চাওয়া হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তারা মানি থেকে শুরু করলে ধীরে ধীরে আমাদেরকে ডিজিটাল মানির দিকে নিয়ে যাচ্ছিল। পুরো কোর্সটা এভাবেই সাজানো, আমরা আলটিমেটলি ডিজিটাল মানিতেই আমরা যাব। উইক 2-র ক্ষেত্রে ফার্স্ট উইকে যেমন ডিজিটাল মানি ছিল, আলটিমেটলি ডিজিটাল মানি আলোচনা করা হয়েছে। সেকেন্ড উইকে সেই ডিজিটাল মানির ক্ষেত্রে অটোমেটেড পেমেন্ট সিস্টেমের দুটি প্রধান টুল, অর্থাৎ হোলসেল পেমেন্টের ক্ষেত্রে আরটিজিএস এবং রিটেল পেমেন্টের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট সুইচ নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি ব্লক 2-তে পেমেন্ট সিস্টেমের দিকে তাই ব্লক 2-তে যে বিষয়টা ছিল, এখানে বেসিক্যালি পেমেন্ট সিস্টেমের যে বিজনেস মডেলগুলো থাকে, যে পেমেন্ট সিস্টেমটা আমরা আগে পড়েছি অর্থাৎ আরটিজিএস এবং এনপিএসবি, এইটার উপর ভিত্তি করে বিজনেস মডেল নিয়ে আলোচনা করা হয়। যেমন উইক 3-তে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, ওনারা বলছেন যে বাংলাদেশের মতো দেশ, যে দেশগুলোতে স্টিল নাও যে ক্লিয়ারিং, অটোমেটেড ক্লিয়ারিং আদতে রিয়েল টাইম না, হ্যাঁ, হয়তো বা ইনস্ট্যান্ট না সোজা হিসাব, বা এই ধরনের ক্ষেত্রে বা সুইফটের মতো প্রতিষ্ঠান যারা সবসময় দেখছে যে কাস্টমারের থেকে একটা মানে প্রেশার থাকে যে ইনস্ট্যান্ট পেমেন্টের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রগুলো বিবেচনা করে ওয়ার্ল্ড ওয়াইড রিয়েল টাইম ক্লিয়ারিং করা সম্ভব কিনা সে বিষয়ে বেসিক্যালি বিজনেস মডেল এন্ড রিস্ক অধ্যায়ের মেইন ফোকাসটা ছিল। অপরদিকে আমরা যদি উইক 4-এ যাই, সেখানে ওনারা আপনার এই ডিজিটাল মানি কিভাবে ডিজিটাল হিউম্যানিটেরিয়ান পেমেন্টের উপায় হিসেবে ব্যবহার হতে পারে তার সেই বিষয়ে আলোচনা করেছে, এবং অনলাইন ফিনান্সিয়াল সার্ভিস মডেল P2P সিস্টেম নিয়ে আলোচনা করেছিলেন। তো ডিজিটাল হিউম্যানিটেরিয়ান পেমেন্ট নিয়ে তাদের ইউনিতে একটা শর্ট কোর্স আছে, আগ্রহী কেউ থাকলে সেটা করতে পারেন। এবং এখানে তারা আরো বেশ কিছু ফিনান্সিয়াল স্ট্রাকচার নিয়ে অল্প কিছু ধারণা দিয়েছেন, যেগুলো নিয়ে তাদের আলাদা কোর্স আছে, যেমন ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি। ব্লক 3 বেসিক্যালি ছিল আমরা কাস্টমার এবং এক্সপেরিয়েন্সের উপর, কারণ আমরা যখন একটা ডিজিটাল মানি ইমপ্লিমেন্ট করতে যাব, আমাকে যে মার্কেটিং মডেলটা সাজাতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কাস্টমার এবং তার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করেই করতে হবে। তো উইক 5-এ ছিল বেসিক্যালি হচ্ছে কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং, কাস্টমারের পেইন পয়েন্টস কোনগুলা, কাস্টমার কি চাই, হ্যাঁ, এবং হ্যালো জামশেদ শোনা, হ্যাঁ জামশেদ ক্লিয়ার, তুমি কন্টিনিউ করো। সামহাউ কারো মনে হয় স্পিকার অন আছে। হ্যাঁ স্পিকারকে অন করে কথা বলেছে, ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, উইক 5-এ আসলে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমার্স ছিল। এখানে হচ্ছে যেমন কাস্টমার্স এর পেইন পয়েন্টস, নিডস, এসপিরেশন, এবং পুয়ার পিপল কিভাবে মানে পুয়ার পিপলের ডিমান্ড কি, তারা কোনো প্রেফারেন্স পায় কিনা,
বেসিক্যালি এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী উইকগুলোতে যেখানে ফিনান্সিয়াল ইনক্লুশন আলোচনা করা হবে তার একটা হিন্টস এখানে ছিল। এবং এখানে একটা জিনিস ছিল যে is there a national representative survey of financial inclusion or consumer payment attitude in your country? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পরবর্তী অধ্যায়গুলোতে ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে আলোচনা হবে। উইক 6 এ কাস্টমারের এই যে কাস্টমার্স আমরা উইক 5 এ যা দেখেছি তার উপর ভিত্তি করে কাস্টমার্সের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আমাদের মার্কেটিং মডেলটা কিভাবে সাজাতে হবে সেই বিষয়ে কিছু আলোচনা ছিল এবং ডিজিটাল লিটারেসির বিষয়েও কিছু ইনসাইট দেওয়া ছিল। এরপর ব্লক 4 এ যদি আমরা দেখি, ব্লক 4 ছিল ব্লক 3 এর আলোচনা লিগেসি। ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে উইক 8 এ আলোচনা করা হয়েছে মোটামুটি স্পেসিফিক ভাবে। যদি আমরা দেখি কান্ট্রি লেভেলের প্রশ্ন ছিল এক্ষেত্রে একটা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্রুশিয়াল রোল অ্যাকচুয়ালি কে প্লে করছে কান্ট্রিতে, সেই প্রশ্নটা এখানে ছিল আর কি। অর্থাৎ এটা কি সেন্ট্রাল ব্যাংক অর এনি আদার ইনস্টিটিউশন হোয়াট এভার বা গভর্নমেন্ট ইটসেলফ। উইক 9 এ ছিল হচ্ছে আপনার মোবাইল পেমেন্ট কিভাবে, মানে রিটেল পেমেন্টের ক্ষেত্রে মোবাইল পেমেন্ট কিভাবে প্রভাবিত করে রিটেল পেমেন্টকে, সেই বিষয়ে আলোচনা করা হয়। এবং এখানে এই উইকে আপনারা যদি একটু দেখেন মানে বিগ ডাটা, মেশিন লার্নিং, ব্লক চেন নিয়ে কিছুটা আলোচনা ছিল। কারণ আপনার বিগ ডাটা একটু করে আমি বলে দিই, ধরেন আপনার কাস্টমার এক্সপেরিয়েন্স, আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া হতে পারে, হ্যাঁ, টুইটার, ফেসবুক, হোয়াটএভার, যে কোনো মিডিয়া থেকে আপনি কাস্টমারের ডাটা, কাস্টমারের ফিডব্যাক গুলোর, তাদের এক্সপেরিয়েন্স শেয়ারের উপর ভিত্তি করে কিভাবে আপনি আপনার বিজনেস মডেলকে দাঁড় করাতে পারেন, সেগুলো হচ্ছে মেশিন লার্নিং, বিগ ডাটার অংশ। তো এখানে কিছুটা হিন্টস ছিল। উইক 10 ছিল সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে বেশ কিছু বিষয়। সো বোঝাই যাচ্ছে যে ওভারঅল আলোচনার কারণে শেষ ব্লকে অর্থাৎ উইক 11 এবং 12 বেসিক্যালি রেগুলেটরি ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এটা ছিল মোটামুটি আমাদের জার্নি সিআইডিএম এর ক্ষেত্রে উইক 11 এবং 12 পর্যন্ত। আমরা যদি লিডিং ডিজিটাল মানি মার্কেটের দিকে যাই, এই কোর্সটা আমি আগেই বলেছি, এই কোর্সটা বেসিক্যালি হচ্ছে আমরা সিআইডিএম এ যা পড়ছি সেই কোর্সটার প্রায়োগিক অংশগুলো দেখা, বিভিন্ন কান্ট্রি বা রিজিয়নের ক্ষেত্রে জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বা হয়েছে, কি চ্যালেঞ্জ, তাদের কি ওয়েতে তারা কাজটা করছেন সেটার উপর ভিত্তি করে। উইক 1 এ বেসিক্যালি প্রোগ্রেস ইন ফিনান্সিয়াল ইনক্লুশন বিষয়ে বলা হয়, অর্থাৎ এখানে হচ্ছে আমরা উইক 7-8 এর লিগেসি গুলাই থেকে বেসিক্যালি উইক 1টা শুরু। উইক 2 এবং 3 তে ছিল চায়না নিয়ে আলোচনা। এটা সুপার প্ল্যাটফর্ম, কারণ চায়না বিশাল কান্ট্রি, এখানে অনেক তারা অনেক বেশি অ্যাডভান্সড আপনার ডিজিটাল মানির ক্ষেত্রে, মোবাইল মানির ক্ষেত্রে। উইক 4 এ ছিল হচ্ছে ইউএস এন্ড বিয়ন্ড, এখানে হচ্ছে যারা বিগ প্লেয়ার মার্কেটে অর্থাৎ গ্লোবাল ইন্টারনেট মার্কেটে যেমন অ্যাপল, গুগল, তারা কিভাবে এক্ষেত্রে রোল প্লে করছে সেই বিষয়টা এখানে এই উইক 4 এ ছিল। উইক 5 এবং 6 এ ছিল ডিজিটাল মানি গ্রিড অর্থাৎ আধার, ইন্ডিয়ান আধার, আধারের উপর ভিত্তি করে, প্রজেক্টের উপর ভিত্তি করে উইক 5 এবং 6 সাজানো ছিল। উইক 8 ছিল যে ইউরোপিয়ান পলিসি ইনিশিয়েটিভ ক্ষেত্রে। আমরা জানি যে এই কোর্সের মাধ্যমে আপনারা জানেন, অলরেডি হয়তো বা জেনেছেন যে মোবাইল মানির ক্ষেত্রে এইগুলোতে ইউরোপ কিন্তু অন্যান্য রিজন থেকে অনেক বেশি অ্যাডভান্সড। তো ইউরোপ মোর ইন্টিগ্রেটেড, কম্পিটিটিভ এবং প্রাইভেট। তো ইউরোপিয়ান পলিসি ইনিশিয়েটিভ নিয়ে উইক 8 এ ছিল। উইক 9 এ ছিল যে টেলিকমস কোম্পানিগুলো কিভাবে সেন্ট্রাল স্টেজ হিসেবে আফ্রিকায় ভূমিকা পালন করছে সেই বিষয়ে। উইক 10 এ ছিল আফ্রিকা টু এশিয়া, এজেন্টরা কিভাবে সেন্ট্রাল স্টেজে ভূমিকা পালন করে এসব এই রিজিয়নে, সেটা নিয়ে। আর উইক 11 এ তারা হচ্ছে ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল সিস্টেম, যেটা হচ্ছে আপনার সিআইডিএম এর উইক 11 এবং 12 এর রেগুলেটরি ইস্যুর মধ্যে আলোচনা করা হবে, আমরা একটু পরে দেখব। সেই বিষয়টা রুয়ান্ডা, পেরু এবং জর্ডানের ক্ষেত্রে কিভাবে ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেরকম কিছু কেস স্টাডি, রিয়েল এক্সাম্পল আমরা উইক 11 এ দেখতে পাবো এলডিএমএম কোর্সের। এবং উইক 12 এ বেসিক্যালি ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন কিছু ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যেগুলো উপর ভিত্তি করে কোনো ল রেগুলেশন ডেভেলপ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো এই ছিল আপনার প্রাথমিকভাবে হচ্ছে আমাদের ওভারঅল জার্নি টুয়ার্ডস উইক 11 এবং 12। এবার আমরা মূল আলোচনায় যাব। আমরা যদি মূল আলোচনায় যাই, অর্থাৎ সিআইডিএম এর উইক 11 দিয়ে আমরা শুরু করব।
সিআইডিএম উইক 11-এ রিলেটেড রেগুলেটরি ইস্যু নিয়ে আমরা কথা বলবো। এখানে দুটি ক্লাস ছিল, দুটি ক্লাস মানে হচ্ছে দুইটি ওনাদের পয়েন্ট ক্যারি করে এরকম দুটি লেকচার ক্লাস ছিল আর কি। একটাতে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এবং কম্পিটিশন পলিসি নিয়ে আলোচনা করা হয়, এবং আরেকটা করা হয় হচ্ছে মার্কেট পরিচালনা রিলেটেড রেগুলেশনের স্পেসিফিক একটা টপিক নিয়ে। তো প্রথম লেকচারে টপিক যে দুটি রেগুলেটরি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে হচ্ছে আমি একটু লেকচারে যাই। একটা ছিল ফার্স্ট জেনারেশন রেগুলেটরি ইস্যু, সেটা হচ্ছে এএমএল সিএফটি, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির আন্ডারে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কম্বেটিং দ্য ফিনান্সিয়াল অফ টেরোরিজম। আর নেক্সট জেনারেশন টপিক হিসেবে ছিল রেগুলেটরি ইস্যু হিসেবে ছিল হচ্ছে কম্পিটিটিভ পলিসি। প্রথমে আমরা দেখি যে অ্যান্টি মানি লন্ডারিং এবং হচ্ছে কম্বেটিং দ্য ফাইন্যান্সিং অফ টেরোরিজম, এটা একটা ক্লাসিক্যাল রেগুলেটরি ইস্যু। এটা আপনার ফিয়ার কারেন্সির ক্ষেত্রে হোক বা ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এটা অনেক আগে থেকে এটা আলোচিত একটা বিষয়। তো প্রথমে আমরা এএমএল এবং সিএফটি নিয়ে কোর্সে যে আলোচনা করা হয়েছে সেটা একটু দেখে নিই, এরপর আমরা পরবর্তী অংশে যাব। এই কোর্সে বেসিক্যালি এএমএল এবং সিএফটি নিয়ে খুব বেশি আলোচনা তাদের ভিডিওতে করা হয়নি। এটা নিয়ে তাদের একটা বেশ একটা এনরিচড একটা কোর্স আছে, হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং এবং সিএফটি নিয়ে, হয়তো আপনারা জানেন। এটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির একটি উপাদান, ব্রডলি ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির একটা উপাদান। ইন্টিগ্রিটি কি জিনিস? ইন্টিগ্রিটির সাথে রিপোর্টিং, কমপ্লায়েন্স, একুরেসি এই বিষয়গুলো জড়িত। তো আমরা একটু দেখি ওনারা ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে ওনারা কোর্সে কি আলোচনা করেছিলেন। প্রথম হচ্ছে মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং হচ্ছে ক্রিমিনাল মানিকে সোর্স গোপন করে ক্লিন করা বা লন্ডারিং করা, সহজ হিসেবে, যেটা ইলিগাল মানি লিগাল অ্যাক্টিভিটিসে প্লেসমেন্ট করা হয়, এবং এরপর এভাবে এটা লেজিটিমেট মানি এর সাথে এটা হচ্ছে আপনার মিক্স আপ হয়, যেটাকে বলা হচ্ছে লেয়ারিং, এবং এভাবে এটা লিগাল ইকোনমিতে ইন্টিগ্রেটেড হয়। সো মানি লন্ডারিং অ্যাকচুয়ালি প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন, এই তিনটা গোল্ডেন স্টেজে ভাগ করা হয়, আমরা এটা সবাই জানি। আর সো মানি লন্ডারিং, আবার দেখা যাচ্ছে মানি লন্ডারিং ইলেকট্রনিক পেমেন্ট বা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টেররিস্ট ফাইন্যান্সিং ইউজ হয় আর কি। অনেক সময় এক্ষেত্রে টাকার পরিমাণকে বা অঙ্ককে ছোট ছোট প্যাকেটে ভাগ করা হয়, ছোট ছোট ট্রানজেকশনের মাধ্যমে ট্রান্সফার করা হয়, যাতে কেউ সন্দেহ করতে না পারে, যেটাকে স্ট্রাকচার ইন বা স্মার্টফিং বলা হচ্ছে। তো আগে বললাম এএমএল এবং সিএফটি নিয়ে ওনাদের বেশ ইন্টারেস্ট একটা শর্ট কোর্স আছে, তাই এখানে আই থিঙ্ক সেজন্য এই কোর্সে এটা এএমএল এবং সিএফটি নিয়ে খুব বেশি আলোচনা করেনি। বাট এই লেকচারটাতে আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা হচ্ছে কম্পিটিটিভ পলিসি। আমরা কম্পিটিটিভ পলিসিতে যাব একটু করে। ওদের কোর্সে যে জিনিসটা ছিল, আচ্ছা, মানি লন্ডারিং আমরা দেখতে পাচ্ছি। কম্পিটিটিভ পলিসি কি জিনিস? কম্পিটিটিভ পলিসিকে ওনারা বলছেন হচ্ছে নেক্সট জেনারেশন একটা রেগুলেশন টপিক। কেন? ডিজিটাল মানির ক্ষেত্রে কম্পিটিটিভ পলিসি একটা নতুন বিষয়, এবং সেজন্য এটা নেক্সট জেনারেশন রেগুলেটরি ইস্যু। আমরা যদি মনে করেন মোবাইল মানি, এমএমএস, বা যেটাকে হচ্ছে মোবাইল মানি অপারেশন বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যেভাবে বলি না কেন, এখানে যদি আমরা ব্রড সেন্সে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এখানে স্টেক হোল্ডার বেসিক্যালি তিনজন। একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, সে ফর এক্সাম্পল বিকাশ, সেকেন্ড হচ্ছে কাস্টমার, এবং থার্ড হচ্ছে মাঝে যে এজেন্ট কাজ করে সে। কিন্তু আমরা যদি খুব ডিপলি দেখবো যে মোবাইল অপারেটর, টাওয়ার যারা প্রোভাইড করে, যারা টেকনিক্যাল সাপোর্ট দেয়, এটা সহ ভেন্ডর সহ নানামুখী স্টেক হোল্ডার ডিজিটাল মানি প্রোভাইডিং এর সাথে জড়িত, যেটা আপনার ক্লাসিক্যাল ব্যাংকিং সিস্টেমে আমরা যেটা হচ্ছে ম্যানুয়াল ব্যাংকিং বলতে, কনভেনশনাল ব্যাংকিং বলতে যা বুঝি, ওখানে কিন্তু এরকম স্টেক হোল্ডার আমরা দেখি না, যেটা আমরা ডিজিটাল মানির ক্ষেত্রে দেখি। সো যেখানে অনেক বেশি প্লেয়ার জড়িত সেখানে কম্পিটিশন থাকবে স্বাভাবিক। সুস্থ বাজার ব্যবস্থাপনা হলে কম্পিটিশন হবে সুস্থ। কিন্তু প্রায়শই দেখা যায় যে বিভিন্ন কারণে বিভিন্ন স্টেক হোল্ডাররা অসুস্থ প্রতিযোগিতা বা কলুশনে লিপ্ত হয়, অর্থাৎ তারা তাদের কোনো একটা সুবিধার জন্য বাজারকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত হয়, এবং এই অ্যাক্টিভিটিস গুলো যাতে না হয়, এই অ্যাক্টিভিটিস গুলো বেসিক্যালি কম্পিটিশন ইস্যুস হিসেবে দেখা হয়। সো আমরা এই টপিকে, মানে এই সেকেন্ড ভিডিওতে আপনারা হচ্ছে কম্পিটিশন পলিসি নিয়ে ওনারা আলোচনা করেছেন। আমরা ওনাদের লেকচারে কি আলোচনা করা হয়েছে সেটা দেখার আগে আমরা একটা পেপারের একটা স্ক্রিনশট দেখি। এটা হচ্ছে আপনার কম্পিটিটিভ ল এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট। আমরা এই রিপোর্টের মানে একটু করে মাঝে যাই,
সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা আনলফুল কম্পিটিশন বলছি, এটাকে বেসিক্যালি তিনটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল মনোপলি বা যেটাকে বলে প্রাইস ফিক্সিং, যেখানে হচ্ছে কিছু ফার্ম একসাথে তারা কলুশন করে, যোগসাজশ করে প্রাইসকে ফিক্সড করে, আমরা এই প্রাইসে সেল করব। আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে এক্সক্লুশনারি বিহেভিয়ার, যখন কোনো প্লেয়ার অনেক পাওয়ারফুল থাকে, যার কাছে বাজারের দখল অনেক বেশি, তখন সে অন্যদেরকে কম্পিটিশন থেকে বের করে দেওয়ার জন্য হুম মানে প্রোডাক্টের প্রাইস কস্ট যা তার তুলনায় লোয়ার প্রাইসে প্রোডাক্ট সেল করে, যাতে অন্যান্য কম্পিটিটররা যাদের হচ্ছে আপনার হচ্ছে ক্যাপিটাল কম, পেড আপ ক্যাপিটাল কম বা স্ট্রাকচার অতটা পাওয়ারফুল না, তারা যাতে মার্কেট থেকে আউট হয়ে যায়। আর থার্ড যেটা হচ্ছে আপনার কমন টাইপের আমরা কম্পিটিশন, অসুস্থ কম্পিটিশন বা আনট্রাস্ট কম্পিটিশন দেখি, সেটা হচ্ছে মার্জার কন্ট্রোল রেগুলেশন, যেখানে হচ্ছে আপনার বেশ কিছু প্রতিষ্ঠান হয়তো বা 2টা বা 3টা প্রতিষ্ঠান মিলে একটা বাজারে 60 বা 70% কে কভার করে, তারা মার্জিং হয়ে যায়, মার্জ হয়ে যায় বাজারকে প্রভাবিত করার জন্য। তো মার্জার কন্ট্রোল রেগুলেশন নিয়ে আমাদের কোর্সে আলোচনা করা হয়নি। আপনারা যদি কেউ নিজেদের সেলফ ইন্টারেস্ট থেকে জানতে চান, তাহলে একটা কথা বলে দিই, রবি এবং এয়ারটেল যখন মার্জ হয়েছিল, তাদের এই মার্জিং নিয়ে কম্পিটিশন নিয়ে বেশ কিছু রিপোর্ট আপনারা যদি গো থ্রু করেন আপনারা দেখতে পাবেন, এবং সেখানে বেশ ইন্টারেস্টিং অনেকগুলা বিষয় আপনারা হয়তো জানতে পারবেন আর কি, যদিও সেটা এই কোর্সে আলোচনার বিষয় না। ওনাদের লেকচারে আমরা প্রথম যে দুইটা কম্পিটিশন পয়েন্ট বললাম, একটা হচ্ছে প্রাইস ফিক্সিং এবং সেকেন্ড হচ্ছে এক্সক্লুশনারি বিহেভিয়ার, এই দুইটা এক্সাম্পল দিয়ে ওনারা বিষয়টা ব্যাখ্যা করেছেন। একটা ছিল আপনার হচ্ছে প্রাইস অ্যাবিউজ, যেটা হচ্ছে পাকিস্তানে ভিসা ইউএস ভিসার বিষয়ে ছিল একটা কেস, এবং এক্সক্লুশনারি প্র্যাকটিসের ক্ষেত্রে ছিল অস্ট্রেলিয়ার একটা এক্সাম্পল, যেখানে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন কিভাবে এই বিষয়টা হয় সেটা নিয়ে ভিডিও লেকচারেই আসলে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়। সো এটা নিয়ে এখানে খুব একটা বেশি আমি কিছু বলছি না, তবে আলটিমেটলি এই দুইটাই হচ্ছে আমার ওই প্রথমে যে তিনটা টাইপের বললাম, এই টাইপের এই দুইটা বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনারা একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে আমার দেশে কম্পিটিটিভ অথরিটি আছে কিনা, যদি থেকে থাকে তবে তার জুরিসডিকশনের মধ্যে ফিনান্সিয়াল সেক্টর থাকে কিনা, যদি না থাকে তাহলে এই জিনিসটা কে দেখে। সো আমাদের দেশের পয়েন্ট অফ যেটা কান্ট্রি পার্সপেক্টিভে কোয়েশ্চেন্স, তো আমরা এখন দেখব যে কম্পিটিশন অথরিটি নিয়ে বাংলাদেশে কি আছে, আমরা এটা একটু গো থ্রু করবো, কারণ নর্মালি আমার নিজের এক্সপিরিয়েন্স বলে আমি কিন্তু এই কোর্সটা করার আগে কখনোই কম্পিটিশন অথরিটির নাম ওভাবে শুনিনি। আমি ভোক্তা অধিকারের নাম শুনছি, কিন্তু কম্পিটিশন অথরিটি বলে কিছু দেশে আছে কিনা আমার জানা ছিল না, আমি এটা বলতে পারি। সো এটা আমার জন্য একটা নতুন জিনিস ছিল এই কোর্সে, নতুন জামশেদ একটু অ্যাড করে, এটা একই ভাবে আমার মনে হয় আমারও জানা ছিল না এবং অনেকেরই। আমরা যখন কোর্সে কোশ্চেন আনসার করতে গিয়েছি তখন কিন্তু এটা খুঁজে বের করেছি যে আসলে এই ধরনের অথরিটি আমাদের দেশে আছে কিনা। এটাই। জি, সো আমি সেজন্য এই কম্পিটিশন অথরিটি নিয়ে একটু আলোচনা করব, হয়তোবা এটা মার্ক পয়েন্ট সাথে রিলেটেড না, কিন্তু জানার জন্য। সেটা হচ্ছে আমরা যদি দেখি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলে সরকারের একটা কমিশন আছে। এই কমিশনটা হচ্ছে আপনার 2012 সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন করা হয়। কেন করা হয়? বাজারে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ষড়যন্ত্রমূলক যোগ সাজস নিয়ন্ত্রণ, কর্তৃত্বময় অবস্থানে অপব্যবহার রোধ এবং জোটবদ্ধতা, অর্থাৎ যেটা মার্জার বললাম, যা দেশে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করে, এই সকল কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য প্রতিযোগিতা আইন প্রস্তুত করা হয়েছে। এটার মোট 46টা ধারা আছে। এই আইনটা পূর্বে হচ্ছে মনোপলিস এন্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অর্ডিন্যান্স 1970 ছিল। এটা কমিশনটা বিল্ড আপ হওয়ার পর ওই আইনটা রহিত হয়ে যায়। এটা উদ্দেশ্য তো বললামই। কার্যাবলীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে তারা আসলে কি কাজ করে, তারা হচ্ছে বাজারে বিরূপ প্রভাব বিস্তারকারী অনুশীলনগুলোকে নির্মূল করে, প্রতিযোগিতাকে উৎসাহিত করে, তারপর স্বপ্রণোদিত হয়ে তারা অনেক বেশ কিছু অভিযোগ নেন, কিংবা কেউ যদি অভিযোগ করেন সেই অভিযোগের তারা ইনভেস্টিগেট করেন, সরকার কর্তৃক প্রেরিত প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয় প্রতিপালন করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে অন্য কোনো আইনের অধীনে গৃহীত ব্যবস্থাদি পরিচালনা করেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া, সরকারি প্রতিযোগিতা কমিশন ওয়েবসাইটে দেওয়া তথ্য। এটার উপর ভিত্তি করে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের অ্যাক্টিভিটিসটা কি ছিল বিগত, যেহেতু এটা 2012 সালে আইন হয়েছে এবং 2016 সালে কমিশন হয়েছে, সো এটা গত 4-5 বছরে এর অ্যাক্টিভিটিসটা কি ছিল আমরা একটু যদি আমরা দেখি, দেখব আমরা হচ্ছে প্রথমে
বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট দেখছি যে মিট দ্য ম্যান ইন চার্জ অফ মার্কেট কম্পিটিশন। এখানে বাংলাদেশ কম্পিটিশন কমিশনের যিনি চেয়ারপারসন মিস্টার মোহাম্মদ মফিজুল ইসলাম, ওনার একটা সাক্ষাৎকার দেওয়া হয়, মানে বেশ কিছু প্রশ্ন উত্তর ছিল। তো আমরা এখানে একটা জায়গায় গো থ্রু করবো। সেখানে বলা হচ্ছে it has not been very long since the BCC was established. How has been your experience so far? এখানে উনি বলছেন যে একটা কথা, ইন দ্য মানে এটা হচ্ছে নতুন একটা অর্গানাইজেশন এবং পিপল এটা নিয়ে এখনো অ্যাওয়ার না। তো পরবর্তী প্রশ্ন ছিল যে এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কি কি পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, সেটা হচ্ছে যে এই যে লটা আছে, এই লটার 70% হচ্ছে অ্যাডভোকেসি রিলেটেড বিষয়াদি, পরামর্শ প্রদান জাতীয়, অর্থাৎ যেটা নন এনফোর্সেবল, এবং 30% হচ্ছে প্রায়োগিক বা এনফোর্স রিলেটেড ল। ফলে ওনারা হচ্ছে অ্যাডভোকেসিকে প্রায়োরিটাইজ করেন, এবং এই কারণে ওনারা দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ওয়ার্কশপ, রিসার্চ ওয়ার্ক, টিভিসি, টেলিভিশন অ্যাড, নিউজ পেপারে সার্কুলার, ইউটিউব, ফেসবুক অ্যাড, এগুলোর মধ্যে ওনারা সীমাবদ্ধ আছেন। এখানে প্রশ্ন করা হয় পরবর্তীতে, ইম্পর্টেন্ট যে জায়গাটা ছিল, হাউ হ্যাজ দ্য ইম্প্যাক্ট অফ কম্পিটিশন ল হ্যাজ বিন ইন দ্য মার্কেট সো ফার, মার্কেটে এটার প্রভাব কতটুকু। তো উনি ক্লিয়ার কাট বলছেন যে মার্কেটে আসলে এটার এখনো কোনো সিগনিফিকেন্স নাই, ইট হ্যাজ নট হ্যাড এনি সিগনিফিকেন্স ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। এটা খুব রিসেন্ট একটা সাক্ষাৎকার, সো প্রত্যেকটা কথাই মানে এখনো এটা বলা যায় যে প্রযোজ্য। আরেকটা প্রশ্ন এখানে ছিল, আপনারা যদি খেয়াল করেন যে are there any specific legal framework or policies to safeguard startup companies from unfair competition? তো উনি বলেন হ্যাঁ, সেখানে হচ্ছে সেফগার্ড দেওয়ার পলিসি আছে, যা অন্যান্য কোম্পানি, সেটা শুধু হচ্ছে স্টার্টআপ কোম্পানির জন্য না, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরবর্তীতে প্রশ্ন ছিল যে খেয়াল করেন যে কমিশন অ্যাকচুয়ালি এখন কারেন্টলি রান হচ্ছে একজন চেয়ারপারসন, একজন মেম্বার এবং 10 জন অফিসার দিয়ে। ফলে কমিশনের এখন পর্যন্ত মানে এখতিয়ার এরিয়া কিন্তু খুব একটা বেশি না, এবং আমরা এটা দেখতেই পাচ্ছি। পরবর্তীতে ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে এই লগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা। হ্যাঁ, তো উনি বললেন যে সিন্স দ্য ল ইজ নট ফ্যামিলিয়ার ইন বাংলাদেশ, দেয়ার ইজ এ নলেজ গ্যাপ, এবং এর ফলে যেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স এবং হচ্ছে স্কিলড ম্যান পাওয়ার ওনারা পাচ্ছেন না, যারা হচ্ছে এন্টি কম্পিটিটিভ বিহেভিয়ারটা অ্যানালাইজ করবে এবং লটা ইমপ্লিমেন্ট করবে। এটা ওনারা এখন চ্যালেঞ্জ ফেস করছেন। তো কমিশনের যে আইনটা যদি দেখেন তাহলে আমরা বুঝবো যে ফিনান্সিয়াল সেক্টরের উপরে কিন্তু ওনাদের জুরিসডিকশন আছে। তো আমরা এখন দেখব যে দুইটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেখব যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আসলে কি ধরনের কাজ করেন। আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অক্টোবর 11, 2020 বাংলা নিউজের। এখানে লেখা আছে 14 বছর ধরে বিগর নেসার টেন্ডার পান একজনই। তো বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিযোগিতা কমিশন, দেখতে পাচ্ছেন থার্ড লাইনে আছে। এখানে যে বিষয়টা একটু আমরা আলোচনা করব, দেখেন টেন্ডার প্রক্রিয়া অনিয়ম ধরা বলে ভিগারনাসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরবরাহকারী মোহাম্মদ ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বার্ষিক টার্নওভারের 10% সহ লাভের 3 গুণ অর্থদণ্ড হতে পারে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে, আবার প্রয়োজনীয় উপদেশও দেওয়া হতে পারে। এই কম্পিটিটিভ কমিশনের যেগুলো হচ্ছে ওনার, যেমন ভোক্তা অধিকারের ক্ষেত্রে আমরা দেখি যে ভোক্তা অধিকারের আপনার হচ্ছে জরিমানার পরিমাণটা কিন্তু কম, কিন্তু প্রতিযোগিতা কমিশনের যদি জরিমানা করে, জরিমানার পরিমাণটা হয় অনেক বেশি। আমরা খুব রিসেন্ট টাইমের এই বছরের সবচাইতে আলোচিত জিনিস যেটা ছিল সেটা হচ্ছে ইভেলি নিয়ে কয়েক মাস আগেও বেশ আমরা পত্রিকা, নিউজ, ফেসবুক, হোয়াটএভার অনেক জায়গায় অনেক কিছু শুনেছি। ইভেলি নিয়ে কিন্তু স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ কম্পিটিটিভ কমিশনের একটা অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমরা একটু দেখি, ইভেলের বিরুদ্ধে তদন্তে প্রতিযোগিতা কমিশন। এখানে যদি একটু দেখি, এটা হচ্ছে তাদের 2019-20 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ওই অর্থ বছরে এই কমিশন 5টি অভিযোগ পাওয়া যায় এবং কমিশন স্বপ্রণোদিত হয়ে একটি অভিযোগ গ্রহণ করে। তার মধ্যে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে। মামলা 2টা হচ্ছে ব্রাওয়া ক্লাব এবং সিএনএফ এজেন্টের বিরুদ্ধে, তবে তাদের জরিমানা করেনি, আইন মানতে বাধ্য করেছে এই কমিশন। অন্যদিকে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে ইভিলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে। ওনার চেয়ারপারসন মফিজুল ইসলামকে যখন প্রশ্ন করা হয়, উনি একটা জিনিস বলেন যে নিষ্পত্তির ক্ষেত্রে ভোক্তা অধিকারের মতো সাথে সাথে জরিমানা, ভিডিও করে নিউজ করা, লাইভ দেখানো, এগুলো এখানে হবে না।
এটা সিভিল নেচারের মামলা 5 থেকে 7 বছর লেগে যেতে পারে। তো বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রযোজিতা কমিশন 2019-20 অর্থবছরে 5টি অভিযোগ নিয়েছেন, যা দেশের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তোবা খুবই কম। সো ওনারা এখন পর্যন্ত ফিনান্সিয়াল সেক্টরের উপরে ভিত্তি করে কোনো অভিযোগ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই, খুব সম্ভব করা হয়নি। তো এই ছিল প্রতিযোগিতা কমিশনের বিষয়টা নিয়ে আলোচনা, যেটা হচ্ছে নেক্সট জেনারেশন রেগুলেটরি ইস্যুর আন্ডারে ছিল। এরপর আমরা যাব মার্কেট কন্ডাক্ট রেগুলেশন নিয়ে। মার্কেট কন্ডাক্ট রেগুলেশনটা যদি আমরা দেখি, মার্কেট কন্ডাক্ট রেগুলেশন টপিকে ওনারা দুইটা জিনিস নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন, এবং সেকেন্ড যে জিনিসটি একটু টাচ দিয়ে গেছেন কিন্তু আলোচনা করেনি, ওনারা উল্লেখই করেছেন যে এটা এই কোর্সে আলোচনার অংশ না বলে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে লাইসেন্সিং ফিনটেক মডেলস, হাউ টু রেগুলেট ক্রিপ্টোকারেন্সি। সো আমরা দেখব কনজিউমার প্রোটেকশন নিয়ে ওনারা আসলে আমাদেরকে কি আলোচনা করেছেন এবং কি ছিল। কনজিউমার প্রোটেকশন একটা বড় জিনিস, বড় বিষয়। ওনারা এখানে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেননি, দুইটা টপিক নিয়ে আলোচনা করেছেন। একটা হচ্ছে কমপ্লেন হ্যান্ডলিং অ্যান্ড রেজুলেশন, কিভাবে কমপ্লেনগুলো হ্যান্ডেল করা হচ্ছে এবং সলভ করা হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে ফ্রড এগেইনস্ট দ্য কাস্টমার এগেইনস্ট ফ্রড এর বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন। আমরা যদি একটু দেখি যে পেমেন্ট প্রোভাইডাররা তাদেরকে কিভাবে কাস্টমারের দিকে পরিচালনা করে, তার একটা সুন্দর ডায়াগ্রাম ওনারা দেখিয়েছেন। বাট ওনারা কনজিউমার প্রোটেকশন নিয়ে আলোচনা করেছেন, ফ্রড এগেইনস্ট কাস্টমার এবং হচ্ছে কমপ্লেন প্রসিডিউরস, কনফ্লিক্ট রেজুলেশন অ্যান্ড রিঅ্যাড্রেস নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব ভিডিও টপিকের সাথে মিল রেখে কমপ্লেন হ্যান্ডলিং অ্যান্ড রেজুলেশন। ওনারা ওখানে বেশ কিছু কান্ট্রির ডাটা ডায়াগ্রাম মানে বার ডায়াগ্রাম উপস্থাপন করে দেখিয়েছেন যে দেশগুলোতে যে পরিমাণ গ্রাহক আছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে, তার তুলনায় অভিযোগের পরিমাণ অস্বাভাবিক রকম কম। মাইনরিটি অফ কাস্টমার অভিযোগ করেন, এবং অভিযোগের কারণ হিসেবে ওনারা দেখিয়েছেন যে ইগনোরেন্স একটা বিষয়। ওনাদের একটা ফিলিং থাকে যে অভিযোগ করে কাজ হবে না, আর হয়তো বা প্রিভিয়াস কোনো তাদের এক্সপিরিয়েন্স ছিল যে কোনো একটা তাদের অভিযোগ রিজলভ হয় নাই, সেই এক্সপিরিয়েন্সের কারণে ওনারা হয়তো বা অনেক সময় অভিযোগ করেন না। অপরদিকে যেটা ছিল যে আপনার বললাম যে ফ্রড ম্যানেজমেন্ট, ফ্রডের ক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি যে মোবাইল মানিতে প্রথমেই যেটা বললাম, ব্রড স্পেকট্রামে 3জন স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, সেকেন্ড হচ্ছে ধরেন কাস্টমার, এই দুইজনের মধ্যে সেতু বন্ধন করে লিঙ্ক আপ করা হচ্ছে এজেন্ট। সো ফ্রড এই 3টা স্টেজে হতে পারে। ইন্টারনাল ফ্রডের ক্ষেত্রে আমরা দেখি প্রতিষ্ঠানের ভিতরকার কোনো একজন এমপ্লয়ি যদি তার নিজস্ব পার্সোনাল গেইনের জন্য কোনো ধরনের ফ্রড করে থাকেন, সেটা ইন্টারনাল ফ্রড। আর সে যদি কোনো সময় কোনো কাস্টমারের ইনফরমেশন এক্সপ্লয়েট করেন উইদাউট অথরাইজেশন ইউজ করেন, সেটাকে আমরা বলছেন হচ্ছে আইডেন্টিটি থেফট। এই অভিযোগের এই প্যাটার্নগুলা, এই ক্লাসিফিকেশনগুলা, এই জিনিসটা আমরা জিএসএম এরেনার যেটা গাইডলাইন ওখানে পাবেন। ওখান থেকে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, এবং ওনাদের ভিডিও লেকচারেও কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো ওনারা আলোচনা করেছেন। আর যদি আমরা চ্যানেলের দিকে যাই, চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখব, অর্থাৎ এজেন্টের ক্ষেত্রে যে ধরনের ফ্রডগুলো হয় সেটাকে আমরা 3টা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে স্প্লিট ট্রানজ্যাকশন, অর্থাৎ এজেন্ট যেহেতু প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কমিশন পান, তাই কিছু এজেন্ট থাকে যে মানে আপনার হচ্ছে বড় অ্যামাউন্টের যেটা ক্যাশ ইন হবে সেটাকে অনেকগুলো ছোট ছোট ক্যাশ ইনে স্প্লিট করেন আপনার হচ্ছে কমিশন আর্ন করার জন্য, যেটা কোনো স্প্লিট ট্রানজ্যাকশন টাইপের ফ্রড বলছেন। ফলস ট্রানজ্যাকশন টাইপের ফ্রড কোনটা? সেটা হচ্ছে যে কাস্টমারের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা, এই অ্যাকাউন্টে টাকা দেয় কাস্টমার অ্যাকাউন্টে, কিন্তু সে টাকাটা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিছে, সেটা হচ্ছে ফলস ট্রানজ্যাকশন বলছেন ওনারা। আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রড, সেখানে হচ্ছে যে মানে ফেক একজন ব্যক্তিকে ক্রিয়েট করা হয়, অর্থাৎ ফলস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, ফলস বা ডুপ্লিকেট এনআইডি দিয়ে নাম ব্যবহার করে। এই ধরনের যে ফ্রডটা হয় সেটাকে আমরা বলছি রেজিস্ট্রেশন ফ্রড। সো ইন্টারনাল ফ্রডের মধ্যে ছিল হচ্ছে কোন একটা মানে মোবাইল সার্ভিস ওনার যে প্রোভাইডার যে প্রতিষ্ঠান, তার কোনো এমপ্লয়ি যদি কোনো কিছু করে থাকেন সেটা হচ্ছে ইন্টারনাল ফ্রড। যদি এজেন্টরা করে থাকেন সেটা বলা হচ্ছে চ্যানেল ফ্রড। আর এর বাইরে ট্রানজ্যাকশন এন্ডে গিয়ে যে ফ্রডগুলো হয় সেগুলো কোনো ট্রানজ্যাকশনাল ফ্রড বলছেন। এই ফ্রড হচ্ছে 5 ধরনের জিএসএম এর ক্লাসিফিকেশন অনুযায়ী। প্রথমটাকে হচ্ছে ফিশিং বা স্মিশিং, যে নামেই বলেন ডাকা হয়। এখানে হচ্ছে যে কাস্টমারকে ফোন কল বা এসএমএস এর
এসএমএস দেওয়া হয় এবং এভাবে ছলচাতুরি করে কাস্টমারের অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হয়, পিন নেওয়া হয়, হ্যাঁ, পার্সোনাল ডিটেল নেয়। এই জিনিসটা হচ্ছে ফিশিং বা ফিশিং। অপরদিকে হচ্ছে কাস্টমারকে যদি কোনো একটা এসএমএস পাঠানো হয় যে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, আপনি এত টাকা এই অ্যাকাউন্টে যদি আপনি ট্রান্সফার করেন এত টাকা পাবেন, যেটা আমরা আগে জিপির ক্ষেত্রে দেখতাম, গ্রামীণ ফোনের ক্ষেত্রে আমরা অনেকে লটারি জিততাম হোয়াটএভার। এই ধরনের প্রবলেমটা, এই ধরনের যে ফ্রডটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স ফি স্ক্যাম। পেরোল ফ্রড কি? পেরোল ফ্রড কি? সেটা হচ্ছে গোস্ট এমপ্লয়ি রিসিভিং ফান্ডস, অর্থাৎ কোনো একটা আপনি এমপ্লয়ির স্যালারি দিবেন, ওখানে কিছু টাকা চলে যাচ্ছে এমন একটা অ্যাকাউন্টে যেটা আসলে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট না। এটা গার্মেন্টস এর মনে করেন মেসিভ, আপনি অনেক এমপ্লয়িকে স্যালারি দিবেন, একটা দুইটা ফেক অ্যাকাউন্ট থাকতেছে, সেটা হচ্ছে পেরোল ফ্রড। আর রিভার্সেবল রিকোয়েস্ট হচ্ছে যে কাস্টমারকে আপনাকে এসএমএস দিবেন বা ফোন কল দিবেন হোয়াটএভার, হ্যাঁ, ফোন কল দিয়ে বলবেন যে আপনার অ্যাকাউন্টে এত টাকা চলে গেছে, এই টাকাটা একটু রিভার্স করে দেন। এটা হচ্ছে রিভার্সাল রিকোয়েস্ট। আর ফলস ট্রানজাকশন কোনটা? উনাকে প্রথমে একটা এসএমএস পাঠাবেন, এসএমএসটা দেখে উনার কাছে মনে হবে যে উনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে, মানে ক্যাশ ইন হয়েছে। অনেক সময় এসএমএস এর পরে কিন্তু ফোন কল দেয়, যেটা হচ্ছে রিভার্সেবল রিকোয়েস্ট। ওনারা বলছেন অফেন অ্যাকম্পানিড বাই রিভার্সেবল রিকোয়েস্ট, অর্থাৎ ওনার অ্যাকাউন্টে এসএমএস যায় আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্যাশ ইন হয়েছে বা ক্রেডিট হয়েছে হোয়াটএভার, এরপর ওনাকে আবার ফোন দেয়, বলে ভাই আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে, টাকাটা একটু আমাকে পাঠিয়ে দেন অ্যাকাউন্টে, ভুলে টাকাটা ঢুকে গেছে। এটা হচ্ছে ফলস ট্রানজাকশন। সো ট্রানজাকশন এন্ডে এই 5 ধরনের ফ্রড দেখা যায়। এখন এইসব হাউ শুড রেগুলেটর রেসপন্ড টু রিএনফোর্স এন্ড টু রিকোয়ার প্রোভাইডার টু সেট সার্টেন মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট। তো এই ধরনের ফ্রডগুলোর ক্ষেত্রে বা কমপ্লেনকে অ্যাড্রেস করা বা না করার ক্ষেত্রে রেগুলেটরের রেসপন্সটা কি হওয়া উচিত, রেগুলেটরের দায়িত্বটা কি হওয়া উচিত, বা রেগুলেটরের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে যদি আমরা একটু দেখি, আমরা সে বিষয়ে যদি দেখি যে অ্যালায়েন্স অফ ফিনান্সিয়াল ইনক্লুশন যে গ্রুপটা আছেন, সেই গ্রুপটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড, ওনাদের একটা গাইডলাইন্স আছে মার্চ 2014-তে। সেই গাইডলাইনটা যদি আমরা গো থ্রু করি, তাহলে আমরা দেখব যে মোবাইল ফিনান্সিয়াল অ্যালায়েন্স অফ ফিনান্সিয়াল ইনক্লুশন বা এএফআই এর অবজেক্টিভ বেসিক্যালি 3টা। একটা হচ্ছে কাস্টমারকে আপনি সাফিসিয়েন্ট ইনফরমেশন প্রোভাইড করবেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে তার কাজের জন্য আপনি দায়বদ্ধ রাখবেন। কেন দায়বদ্ধ রাখবেন? আনফেয়ার প্র্যাকটিস প্রিভেন্ট করার জন্য। এবং থার্ড হচ্ছে যদি কোনো ডিসপিউট দেখা যায়, কোনো ডিসপিউট হয়, সেই ডিসপিউটটাকে যাতে সলভ করতে পারে সেজন্য এডিকুয়েট মেকানিজম আপনাকে ক্যাপাসিটি বিল্ড করতে হবে। সো কাস্টমার প্রথম যেটা ছিল গ্রুপের অবজেক্টিভ, যে কাস্টমার সাফিসিয়েন্ট ইনফরমেশন রিসিভ করবে। এখন সাফিসিয়েন্ট ইনফরমেশন মানে কতটুকু ইনফরমেশন, কতটুকু ইনফরমেশনকে আমি ডিসক্লোজ করলে সেটাকে আমি সাফিসিয়েন্ট ইনফরমেশন বলবো। সো এখানে রেগুলেটরের একটা ভূমিকা আছে, রেগুলেটর বলে দেবে ঠিক কি পরিমাণ ইনফরমেশন আপনি ডিসক্লোজ করবেন। আর আনফেয়ার প্র্যাকটিসকে আপনি না করতে মানে অ্যাভয়েড করতে চাইলে হচ্ছে কাস্টমারকে সার্ভিস প্রোভাইডারকে তার কাজের জন্য দায়বদ্ধ রাখতে হবে, তার দায় থেকে কোনো জায়গায় মুক্তি দেওয়া যাবে না। আর এডুকুয়েট রিকোর্স মেকানিজম ফর রিজলভ ডিসপিউটের ক্ষেত্রেও আমরা দেখি রেগুলেটরের একটা ভূমিকা থাকে, অর্থাৎ ইন্টারনাল আর এক্সটার্নাল কমপ্লেইনের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করা দরকার, কি কি মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করা দরকার, প্রতিষ্ঠান কি ধরনের মানে যেটা মানে আপনার হচ্ছে এটাকে আমরা বলি যে গভর্নেন্স পরিচালনা করবে ইন্টারনাল এবং এক্সটার্নাল কমপ্লেইনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড গুলাও কিন্তু সেট করে দেওয়া রেগুলেটরের একটা দায়িত্ব। সো রেগুলেটরের দেখতে পাচ্ছি যে আপনার ভূমিকা আছে কমপ্লেইন রিজলভ করার ক্ষেত্রে এবং ফ্রড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই বিষয়ে যদি আমরা একটু এই যে রিপোর্টটা গাইডলাইন্স নোট মার্চ 2014 এএফআই এর, এদের যদি রিপোর্টের পঞ্চম পাতায় যায় তাহলে আমরা দেখব তার স্পেসিফিক বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনকে একটু হাইলাইট করেছেন। এটা হচ্ছে 2013 সালে বাংলাদেশ ব্যাংকের যেটা এজেন্ট ব্যাংকিং গাইডলাইনের ড্রাফট ছিল, সেই ড্রাফটের পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা আশা করি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন, সেখানে ওনারা বলছেন যে বাংলাদেশ ব্যাংক যেটা সেট আপ করেছে যে কল সেন্টার থাকবে, যেটা হচ্ছে 24 ঘন্টা অন থাকবে, টেলিফোন, এসএমএস, আইভিআর বা মেলের মাধ্যমে যদি কোনো ডিসপিউট বা কমপ্লেন পাই, সেই ডিসপিউট বা কমপ্লেন তারা 3 দিনের মধ্যে কি করবে, রিজলভ করবে। কিংবা কোনো ক্ষেত্রে যদি কোনো ধরনের সে ফর এক্সাম্পল বড় কোনো অসুবিধা হয়,
ট্রানজেকশন বা হোয়াট এভার, ইন দ্যাট কেস তারা পাবলিকলি এটার জন্য দুঃখ প্রকাশ করবে, যেটা আমরা অনেক সময় দেখি ব্যাংকরা বলে এই সময় আমাদের ট্রানজেকশন হয় নাই বা এই সময় ট্রানজেকশন হবে, এতদিন ট্রানজেকশন বন্ধ থাকবে, এই জন্য আমরা দুঃখিত, এই জাতীয়। এবং এই ধরনের গ্রিভেন্স গুলা ওনারা হচ্ছে ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়াতে দিবেন। এখন এই ওভারঅল টপিকের শেষে যে প্রশ্নটা ছিল, কমেন্টে ছিল, সেটা হচ্ছে যে আদার দেন জিএসএমএ মোবাইল মানি কোড অফ কন্ডাক্ট, অন্য কোনো কোড অফ কন্ডাক্ট ইন্ডাস্ট্রিতে, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আছে কিনা, মানে আমাদের জানা আছে কিনা, যদি থাকে তবে সেই বিষয়ে কোনো রিপোর্ট বা রিসার্চ কি ইন্ডিকেট করে যে এটা আসলে ইফেক্টিভ কিনা, আর যদি না থাকে সেক্ষেত্রে কেন থিওরিটিক্যালি কেন আমরা মনে করি যে ইন্ডাস্ট্রি কোড মোর ইফেক্টিভ হবে। এটাই ছিল আমাদের এই লেকচারের শেষে কমেন্ট করার অপশন। সো জিএসএমএ মোবাইল মানি কোড অফ কন্ডাক্ট ছাড়া ইন্ডাস্ট্রিতে অন্য কোড অফ কন্ডাক্ট আমাদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে আছে কিনা সেটা আমরা আলোচনা করার জন্য আমরা একটু করে দেখি যে এই ক্ষেত্রে আমরা দুটো গাইডলাইন্সের সহায়তা নিতে পারি। একটা হচ্ছে বাংলাদেশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রেগুলেশন 2018 এবং আরেকটা হচ্ছে প্রুডেন্সিয়াল গাইডলাইন্স ফর এজেন্ট ব্যাংকিং অপারেশন ইন বাংলাদেশ, যেটা হচ্ছে বিআরপিডি সার্কুলার 14 এর মাধ্যমে 18/9/2017 তারিখে যেটা হচ্ছে আপনার সার্কুলেট হয়। মোবাইল আমি আশা করবো আপনারা অ্যাটলিস্ট বাংলাদেশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রেগুলেশনটা পড়বেন, কারণ আমাদের এখানে যেই প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে, থিসিস ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এখানে যদি আমরা মোবাইল মানি নিয়ে কোনো কাজ করতে যান, সেটা ব্লগ লেখা হোক বা অন্য কোনো রিসার্চ প্রপোজাল, ইন দ্যাট কেস আপনাদেরকে এই দুইটা রেগুলেশন গো থ্রু করতে হবে। সো কনজিউমার প্রোডাকশন নিয়ে এই ছিল আলোচনা। এবার আমরা আলোচনা করব উইক 11 এর একটা স্পেসিফিক প্রপোজাল টপিক নিয়ে, এরপর হচ্ছে উইক 12 সিআইডিএম এর। আমরা যদি উইক 11 দেখি, উইক 11 একটা প্রপোজাল ছিল, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি লাইসেন্সিং এজেন্ট নেটওয়ার্কস। আর উইক 12 এ আলোচনা করা হয়েছে যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কিভাবে শেয়ার করতে পারি আমরা, এবং ইনফ্রাস্ট্রাকচার শেয়ারের মাধ্যমে কিভাবে অপারেটেবিলিটি ক্রিয়েট হয় সে বিষয়, এবং কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি কোলাবোরেটলি একসাথে কাজ করতে পারে অপারেবিলিটির ক্ষেত্রে। আমরা প্রথমে উইক 11 এর লাস্ট টপিক যেটা ছিল ইন্ডিপেন্ডেন্টলি লাইসেন্সিং এজেন্ট নেটওয়ার্ক, এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা নর্মালি কি দেখি? আমরা নর্মালি দেখি যে এজেন্টরা কি করে, ধরেন সে ফর এক্সাম্পল বিকাশ, আমি বিকাশের এজেন্ট হলাম। হ্যাঁ, বিকাশের এজেন্ট হওয়া মানে হচ্ছে কি আমি হচ্ছে বিকাশের সাথে একটা কন্ট্রাক্টে গেলাম। অর্থাৎ এজেন্টরা সবসময় একটা কন্ট্রাক্টের এগেইনস্টে কি করে, সার্ভিস প্রোভাইডারদের সাথে একটা কন্ট্রাক্টের মাধ্যমে তারা চুক্তিবদ্ধ হন। এবং যারা খুব বড় নেটওয়ার্ক এজেন্ট নেটওয়ার্ক আছে, তারা কখনো ছোট স্মলার প্রোভাইডারদের সাথে নেটওয়ার্ক মানে এজেন্ট শেয়ার করতে চান না। মনে করেন বিকাশের অনেক বেশি এজেন্ট নেটওয়ার্কটা অনেক বেশি এনরিচড। এখন সে ফর এক্সাম্পল টি ক্যাশের এজেন্ট নেটওয়ার্ক না বা হোয়াট এভার অন্য কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে বিকাশ কখনো চাইবে না যে আমি ওর সাথে নেটওয়ার্ক শেয়ার করি, কারণ ও স্মলার প্রোভাইডার। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রাকচুয়াল কন্ট্রোল অফ ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ওভার এজেন্টের উপর ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের একটা কন্ট্রোল থাকে, যেহেতু তারা চুক্তিবদ্ধ। এর ফলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা ইন্টারঅপারেবিলিটি বলতেছি, হ্যাঁ, সেটা হয়তো বা সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি অথরিটি যদি ইন্টারঅপারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এটা ক্রিয়েট হয়। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেটা আমরা বলি যে ইন্টারঅপারেবিলিটি, সেটা কিন্তু হয় না। তো ইগনাসিওর সেজন্য একটা প্রপোজাল ছিল। সে প্রপোজাল হচ্ছে যে যদি এজেন্টরা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করে, কোনো নেটওয়ার্ক অপারেটরের আন্ডারে না থেকে, কোনো সার্ভিস প্রোভাইডারের আন্ডারে না থাকে, তবে কি ইন্টারঅপারেবিলিটিটা অটোমেটিক স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ মনে করেন একজন এজেন্ট, আমি একজন এজেন্ট, আমি সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে এজেন্ট হিসেবে একটা লাইসেন্স নিলাম, আমি কোনো সার্ভিস প্রোভাইডারের আন্ডারে নাই, বিকাশ কিংবা নগদ হোয়াটএভার কারো আন্ডারে নাই। আমি যদি ফ্রি এজেন্ট হই, ফ্রি এজেন্ট হিসেবে লাইসেন্স পাই, এরপর যদি আমি ধরেন যতগুলা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোর বিভিন্ন অ্যাকাউন্টে আমি টাকা জমা করি, কিছু কিছু টাকা, এবং যতগুলো মোবাইল সার্ভিস প্রোভাইডার আছে তাদের অ্যাকাউন্টে যদি আমি টাকা জমা করি, আমার নিজের টাকা জমা করি, ইন দ্যাট কেস কি হবে, ধরেন আমার কাছে একজন ব্যক্তি আসলো, এসে বললো যে ভাই আমার
বিকাশে 5,000 টাকা আছে, সেটা আমি গ্রামে আমার ফ্রেন্ডের ইউকেশ অ্যাকাউন্টে পাঠাতে চাই। তখন আমি কি করব? তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আবার আমার ইউকেশ অ্যাকাউন্ট যেটা আছে বা এমক্যাশ অ্যাকাউন্ট যেটা আছে, ওখান থেকে টাকাটা আমি ওই এমক্যাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। কিংবা এটা যদি আপনার ব্যাংকের ক্ষেত্রে এটা হইতে পারে। অর্থাৎ যদি আমি এজেন্টকে ফ্রি করে দিই, কোনো মানে সার্ভিস প্রোভাইডারের সাথে সে কোনো কন্ট্রাক্টের আন্ডারে না থাকে, ফ্রি এজেন্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে অটোমেটিক ইন্টারঅপারেবিলিটি হয়ে যায়। সো এখানে শেষের দিকে আমরা দেখেন আমাদের হচ্ছে একটা কমেন্ট ছিল যে সাইট এন্ড স্পেসিফিক এক্সাম্পল অফ হোয়ার ইউ বিলিভ রেগুলেশন হ্যাজ ইদার এনাবলড অর রেস্ট্রিক্টেড ফিনান্সিয়াল সার্ভিস এন্ড এক্সপ্লেন হোয়াই। অর্থাৎ কোন একটা এক্সাম্পল দেন যেখানে হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস রেস্ট্রিক্ট করা হয়েছে বা এনাবল করা হয়েছে রেগুলেশনের মাধ্যমে। তো এটার কমন এক্সাম্পল সবাই যেটা অ্যান্সার করবে, আপনারাও যেটা জানেন, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন, যেটা হচ্ছে আমাদের দেশে ইউজ করা, যেটা আমাদের দেশে লিগ্যাল না, সেটা নিয়ে এটা হচ্ছে রেগুলেটরি এটাকে রেস্ট্রিক্ট করছে। কিংবা অনলাইন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে হচ্ছে খুব অল্প সংখ্যক অ্যাপ্রুভড ব্রোকার থাকে। সো এইসব এক্সাম্পল হয়তো বা এই ক্ষেত্রে আমরা কমেন্টে দিতে পারি। এই ছিল উইক 11 কমপ্লিট। এরপর আমরা যদি উইক 12 দেখি, উইক 12 যেটা ছিল, উইক 11 পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি, উইক 12 তার রিল লিগেসি। অর্থাৎ এবার আমরা উইক 12 এ দেখব কিভাবে ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করা হয়, ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করার মাধ্যমে কিভাবে ইন্টারঅপারেবিলিটি ক্রিয়েট হয়, এবং ইন্টারঅপারেবিলিটিকে আরো ফ্রুটফুল করার জন্য, আরো বেশি ইফেক্টিভ করার জন্য কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে আসলে কোলাবোরেশন প্রয়োজন, সেটাই হচ্ছে উইক 12 এর মেইন থিম। তো আমরা উইক 12 এর প্রথম লেকচার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। এখানে আমরা প্রথমে যাই ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এর ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এর খুব কমন ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ। ঠিক আছে, এখন ন্যাশনাল পেমেন্ট সুইচ আমাদের দেশে হয়তো সেন্ট্রাল ব্যাংক ওন করতেছে, কিন্তু এমন হতে পারে যে দেশে অনেক ন্যাশনাল পেমেন্ট সুইচ থাকতে পারে। হতে পারে ভিসা ন্যাশনাল পেমেন্ট সুইচ প্রোভাইডার, যেমন ইউকে তে থাকে, অন্যান্য দেশে আছে এরকম আরো অন্যান্য কোম্পানি। হ্যাঁ, সাথে থাকতে পারে স্টেট ওন ন্যাশনাল পেমেন্ট সুইচ। হ্যাঁ, ইন দ্যাট কেস যদি প্রাইভেটলি ওন বা স্টেট ওন ন্যাশনাল পেমেন্ট সুইচ থাকে। হ্যালো হ্যালো, জামশেদ শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, এখানে আচ্ছা সরি। তো আচ্ছা, হ্যাঁ। ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে হতে পারে যে দেশে একাধিক ন্যাশনাল পেমেন্ট সুইচ আছে, সেক্ষেত্রে হয়তো বা এদের মধ্যে অনেক ন্যাশনাল পেমেন্ট সুইচ থাকলে কি হবে, অনেক ন্যাশনাল পেমেন্ট সুইচ থাকলে স্বাভাবিকভাবে এখানে কম্পিটিশন ইস্যু আসবে, তাদের মধ্যে কোলাবোরেশন হতে পারে, একসাথে যে কোলাবোরেশন দেখা দিবে তেমন তাদের মধ্যে কম্পিটিশন রেস করবে। যেমন একটু এক্সপিরিয়েন্স বলি যে আমাদের দেশে এখনো ডেবিট কার্ড বা কার্ডের ক্ষেত্রে ভিসা সুইচটা আছে, আবার হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচও আছে। আমি জানি না আপনারা দুইটা পেমেন্ট সুইচ ইউজ করেছেন কিনা, করলে এখন আমরা সিগনিফিকেন্টলি এখনো পার্থক্য বুঝতে পারবেন। মানে যাই হোক, এটার বিষয়ে ফার্দার না বলি। তো এখন এই টপিকসে দেখানো হচ্ছে যে এই যদি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশন দেখি, তাহলে কোলাবোরেশন আমরা কোন কোন ক্ষেত্রে দেখবো। একটা হতে পারে পেমেন্ট আউটসাইড অফ দ্য পেমেন্টে কিরকম হতে পারে, যেমন ভেরিফিকেশন, আইডেন্টিটি ইস্যু গুলার ক্ষেত্রে আমরা হচ্ছে কোলাবোরেশন থাকতে পারে। ক্রেডিট ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে থাকতে পারে। আমার কেওয়াইসি আপনি ইউজ করবেন, যেমন ধরুন আমরা নগদের ক্ষেত্রে আমরা দেখি নগদ কিন্তু হঠাৎ করে অনেক বেশি কাস্টমার তারা মানে কাস্টমারকে রেজিস্ট্রেশন করিয়েছে। কিভাবে করিয়েছে? তারা কিন্তু এনআইডি থ্রুতে করেনি, তারা হচ্ছে মোবাইল অপারেটর গ্রামীণের সাথে চুক্তি করছে। গ্রামীণের সাথে গ্রামীণ তার সিম রেজিস্ট্রেশন করার সময় তো কেওয়াইসি করে নিছে, ওই কাস্টমার গুলোকে তারা অটোমেটিক তাদের নিজস্ব কাস্টমার তৈরি করে নিছে। তার মানে হচ্ছে এক হিসেবে এটা এক ধরনের বলতে পারে আমি হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। এগুলো হচ্ছে আউটসাইড পেমেন্ট। আবার স্টোর অফ ভ্যালু, কোর ব্যাংকিং সিস্টেম এর মধ্যে হচ্ছে আপনার কোলাবোরেশন দেখতে পারি। আবার চ্যানেলের মধ্যে আমরা দেখতে পারি যে আমার এজেন্ট আপনার এজেন্ট শেয়ার করতেছি, এটিএম বুথ গুলো শেয়ার করতেছি, এগুলো হচ্ছে চ্যানেল শেয়ারিং। আর ইনস্ট্রুমেন্ট শেয়ারিং এর ক্ষেত্রে হতে পারে প্রসেসিং, ক্লিয়ারিং এবং আরটিজিএস। এই তিনটা বিষয়ে যদি ইনস্ট্রুমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এই তিনটা বিষয়ে আমার কোলাবোরেশন হতে পারে। কি ধরনের কোলাবোরেশন হতে পারে তার তিনটা মডেল ওনারা
আমাদেরকে লেকচারে দেখিয়েছেন। একটা হচ্ছে ক্লিয়ারিং মডেলের ক্ষেত্রে একটা হচ্ছে বাইলেটারাল ক্লিয়ারিং, এর একটা এক্সাম্পল ওনারা অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দিয়েছেন। একটা হচ্ছে ওয়ান হাব এবং স্পোক, একটা হাব থাকবে তার অনেকগুলো কাটা থাকবে, অনেকগুলো স্পোক থাকবে, সেই স্পোককে অনেকগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান যুক্ত হবে। আর একটা থার্ড হচ্ছে মাল্টিপল হাবস এন্ড স্পোক। বাইলেটারাল ক্লিয়ারিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যখন অল্প সংখ্যক ব্যাংক নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করে নেন, ইচ ব্যাংক ইন এ ক্লিয়ারিং সিস্টেম হ্যাজ এ রিলেশনশিপ উইথ এভরি আদার ব্যাংক, দ্যাট ইজ দ্য বাইলেটারাল, মানে দ্বিপাক্ষিক ক্লিয়ারিং সিস্টেম। আমরা এটা অস্ট্রেলিয়াতে বেশ তারা অস্ট্রেলিয়ার এক্সাম্পল দেখিয়েছেন, মানে অস্ট্রেলিয়াতে বিষয়টা আছে। অপরদিকে ওনারা সাউথ আফ্রিকার এক্সাম্পল দেখিয়েছেন, যেখানে একাধিক যখন ব্যাংকের সংখ্যা অনেক বেশি হয়, তখন তারা কি করে, তখন তারা হচ্ছে একটা সুইচের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়, সুইচের মাধ্যমে তারা যুক্ত থাকে, এটাকে ওনারা ওয়ান হাব এন্ড স্পোক সিস্টেম বলছেন, মডেল বলছেন। আর মাল্টিপল হাব এন্ড স্পোক সিস্টেমে ওনাদের এক্সাম্পল ছিল পাকিস্তান। আপনার একাধিক সুইচ থাকতে পারে, ন্যাশনাল পেমেন্ট সুইচ 1, ন্যাশনাল পেমেন্ট সুইচ 2 থাকতে পারে, যেমন পাকিস্তানে আছে, ওনারা পাকিস্তান এক্সাম্পলটা দেখিয়েছেন। সুইচ 1 এর সাথে যে ব্যাংকগুলো যুক্ত হয়, সুইচ 2 এর সাথে যে ব্যাংকগুলো যুক্ত হয়, তারা আবার ইন্টারনালি কানেক্টেড হয় সুইচ 1 এর সাথে সুইচ 2। সো এটা ছিল ওনাদের ক্লিয়ারিং এর ক্ষেত্রে কোলাবোরেশন দেখানোর একটা এক্সাম্পল। ওনারা এই লেকচার ভিডিওর পরে ওনারা হচ্ছে একটা রিয়েল এক্সাম্পলের জন্য কোলাবোরেশন এবং পরে কম্পিটিশনের ক্ষেত্রে কম্পিটিশনের জন্য বেসিক্যালি ওনারা হচ্ছে একটা আমাদেরকে রিপোর্ট পড়তে দিয়েছেন। সেটা হচ্ছে যে ইউকেতে ভোকাল লিঙ্ক ক্লিয়ারিং এর ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে বেশ বড় সুইচ, বড় প্রতিষ্ঠান হওয়ায় তারা কিভাবে মার্কেটকে ইনফ্লুয়েন্স করছে সেটার বিষয়ে রিপোর্টটা ছিল। তো আমরা নর্মালি যেটা হয় যে এইভাবে রিপোর্টগুলো গো থ্রু করি না। আমরা যদি দেখি ক্লিয়ারিং একটা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারের মধ্যে রিপোর্ট আমরা দেখি ভোকাল লিঙ্ক বেশ বড় একটা অংশ নিয়ে আছে, ব্যাংক অফ ইংল্যান্ড, মাস্টার কার্ড, ভিসা ছিল। পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও ব্যাচ, লিঙ্ক, মাস্টার কার্ড, ভিসা এরা আছে। রিপোর্টটা বেসিক্যালি কেন দেওয়া হয়েছে, রিপোর্টটাতে বেসিক্যালি মানে সারমর্মটা কি ছিল, পুরো রিপোর্টটা যদি আপনি গো থ্রু করেন আপনারা দেখতে পাবেন। আমরা তখন ইন্ডাস্ট্রির কোলাবোরেশন নিয়ে, মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কোলাবোরেশন নিয়ে কথা বললাম। বিভিন্ন ব্যাংক নিজেদের বিভিন্ন পেমেন্ট সুইচ, একাধিক পেমেন্ট সুইচ থাকলে তারা কিভাবে কোলাবোরেশন করতে পারে, বা ব্যাংকগুলো নিজেরা কিভাবে কোলাবোরেশন করতে পারে। আবার এমনও হতে পারে যে যেহেতু একাধিক পেমেন্ট সুইচ থাকলে, একাধিক ক্লিয়ারিং বা পেমেন্ট সিস্টেম থাকলে তাদের মধ্যে কম্পিটিশনও দেখা দিবে। এই কম্পিটিশনটা বেসিক্যালি পুরো রিপোর্টে বলা হচ্ছে কম্পিটিশন বেসিক্যালি টু টাইপ হয়। একটা হচ্ছে কম্পিটিশন ইন দ্য মার্কেট, একটা হচ্ছে কম্পিটিশন ফর দ্য মার্কেট। কম্পিটিশন ইন দ্য মার্কেট যখন হয়, যখন একাধিক সুইচ থাকবে, একাধিক পেমেন্ট সিস্টেম থাকবে, তখন তারা হচ্ছে কি পরস্পর আপনার প্রতিযোগিতা করবে কাস্টমারকে তাদের সার্ভিসের দিকে আনার জন্য। ধরেন দেশে ভিসা আছে, দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচ আছে, ধরেন মাস্টার কার্ড আছে, বা হোয়াট এভার আরো পেমেন্ট সুইচ আছে এক্সাম্পল হিসেবে ধরেন, প্রত্যেকটা পেমেন্ট সুইচ চাইবে কি তার সাথে অনেকগুলো ব্যাংক যুক্ত হোক। হ্যাঁ, ফলে তারা হবে কি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, ফলে আমরা মোর ইফিশিয়েন্ট, মোর ইনোভেটিভ, হ্যাঁ আমরা হয়তো বা সার্ভিস পাবো। আর কম্পিটিশন ফর দ্য মার্কেট কি, যখন একটা মার্কেটে হচ্ছে মানে মার্কেট অতটা প্রিপেয়ার্ড না, ব্যাংকগুলো ওই পরিমাণ প্রিপেয়ার্ড না, ইনফ্রাস্ট্রাকচার ওই পরিমাণ প্রিপেয়ার্ড না, বা ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক বিশাল হাই কস্ট পড়ে যায়, কারণ অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ না, ফলে আপনাকে এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তখন যদি একাধিক সুইচ থাকে, তখন দেখা যায় যে আপনার আলটিমেটলি আপনার হচ্ছে যে এই যে অটোমেটিক ক্লিয়ারিং বলি বা মানি ট্রান্সফার বলি, এই মানি ট্রান্সফার গুলোর কস্ট বেড়ে যায়, অনেক বেশি কস্টিং হবে, অনেক বেশি কস্টলি একটা সার্ভিস হবে। সেজন্য এই ধরনের মার্কেটগুলোতে যেখানে এখনো কাস্টমার প্রিপেয়ার্ড না, অর্থাৎ কাস্টমার বলতে ব্যাংকগুলা বা সার্ভিস প্রোভাইডাররা প্রিপেয়ার্ড না, সেক্ষেত্রে নর্মালি একটা পেমেন্ট সুইচ দেখা যায়। এই ধরনের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে কম্পিটিশন ফর দ্য মার্কেট, সেক্ষেত্রে হচ্ছে মার্কেটের কাস্টমারকে প্রিপেয়ার করা, কাস্টমারকে প্রিপেয়ার করার পিছনেই আসলে পেমেন্ট সুইচ ইনভলভ থাকে আর কি। তো আমরা এখানে একটা গোল টেবিল বৈঠক দেখতে পাচ্ছি, যে স্ক্রিনশট দিলাম, যেটা হচ্ছে ডেইলি স্টারের সৌজন্যে 2016 সালের ফেব্রুয়ারি 7 তারিখ অনুষ্ঠিত হয়েছিল। এই পেমেন্ট, এটার টপিক কি ছিল, পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। রিপোর্টটা বেশ পুরাতন, বাট রিপোর্টটা যদি আপনারা একবার গো থ্রু করেন, তাহলে ওই সময় যেহেতু পেমেন্ট সুইচের কি ধরনের প্রবলেমগুলো রিয়েল লাইফে বাংলাদেশে ঘটছিল, কি ধরনের
অপরচুনিটি আছে, কি ধরনের ল্যাকিংস আছে, সিকিউরিটি মেজার্স এর ক্ষেত্রে বা আমাদের পেমেন্ট সুইচে কি ধরনের দুর্বলতা আছে, এইসব বিষয় নিয়ে বিভিন্ন স্পেশালাইজড মানে এক্সপার্ট পার্সনরা এখানে বক্তব্য রেখেছিলেন। তার অনেকগুলো ওই এই রাউন্ড টেবিল বৈঠকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল তার অনেকগুলো কিন্তু এখন রিজলভ হয়ে গেছে, সলভ হয়ে গেছে, কিন্তু তাও এটা এখনো প্রাসঙ্গিক। আপনার যদি ইন্টারেস্ট থাকে এটা গো থ্রু করতে পারেন। তো এটা ছিল আপনার হচ্ছে কোলাবোরেশনের ক্ষেত্রে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার কোলাবোরেশন বা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনিং এর ক্ষেত্রে। এরপর আমরা দেখবো ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে। ইন্টারঅপারেবল মানে কি, একজনের ইস্যু করা ইনস্ট্রুমেন্ট আরেকজনের ডিভাইসে বা আরেকজনের জায়গায় মেশিনে ইউজ করা যাবে, সেটাই হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। তো ইন্টারঅপারেবিলিটি আপনার হতে পারে ভ্যালু স্টোরের ক্ষেত্রে, হতে পারে ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে, হতে পারে আপনি এক ব্যাংকে ডিপোজিট করলেন, ডিপোজিটটা আরেক ব্যাংকে ডিপোজিট করতে পারবেন। তারপর পেমেন্ট চ্যানেলের ক্ষেত্রে হতে পারে আপনি একজনের এটিএম আরেকজন ইউজ করবে, পস টার্মিনাল ইউজ করবে, মোবাইল ফোন করতে পারবে, হ্যাঁ, এজেন্ট করতে পারবে। এগুলো হচ্ছে পেমেন্ট সিস্টেম এবং স্টোর ভ্যালু ক্ষেত্রে ইন্টারঅপারেবিলিটি একটা এক্সাম্পল। আর পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ওনারা দুইটা স্পেসিফিক বিষয় আলোচনা করেছেন, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে কার্ড পেমেন্ট, অর্থাৎ আপনি ডেবিট কার্ড একজনের কার্ড আরেকজনের টার্মিনাল ইউজ করতে পারবেন, আর সেকেন্ড হচ্ছে যে কার্ডের পেমেন্টটা ওইভাবে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ইন্টারঅপারেবিলিটির ওনারা এক্সাম্পল দিয়েছেন, মানে আলোচনা করেছেন বেসিক্যালি। তো টাইপস অফ ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে ওনারা দুই ধরনের বলেছেন, একটা হচ্ছে সিম্পল ইন্টারঅপারেবিলিটি, যেটা আমরা হচ্ছে এখন আমরা দেখি যে ক্লিয়ারিং হাউস, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে অটোমেটিক ক্লিয়ারিং হাউস থেকে ইএফটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার হয়, এটাকে ওনারা বলতেছেন সিম্পল নেটওয়ার্ক কানেক্টিং দুটো সুইচের মাঝখানে, সুইচের মধ্যে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টারঅপারেবিলিটি। আর প্যারালেল যেটা বলা হচ্ছে ওনাদের লেকচারের উপর ভিত্তি করে, প্যারালেল লেকচারে যেটা বলা হয়েছে, প্যারালেল ইন্টারঅপারেবিলিটি হচ্ছে মনে করেন পস মেশিন, হ্যাঁ, আপনি কি করেন, আপনি হচ্ছে যে ফর মার্চেন্ট ইন্টিগ্রেটেড ভায়া পেমেন্ট প্রসেস হু ওয়ার্কস অ্যাক্রস দ্য স্কিম, আপনি হচ্ছে একজনের টার্মিনালটা অনেক ইউজ করতে পারতেছেন। তো ভিডিও লেকচার ওনার বলা হচ্ছে যদি ইন্টারঅপারেবিলিটি আমাদের দেশে ইনএভিটেবল না হয়, এখন না থাকে, তাহলে কোন সার্ভিসগুলোকে আপনি এক্ষেত্রে প্রায়োরিটাইজ করবেন। যদি হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, যদি কস্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারটাকে আমরা প্রেফার করব। আর যদি কারেন্ট স্কেলে দেখি ইনস্ট্যান্ট দরকার, তাহলে উইথড্রয়াল অ্যাট এটিএম এই সার্ভিসটাকে আমরা প্রেফার করব। সো ওভারঅল আলোচনা আপনারা যদি লেকচারটা গো থ্রু করেন তাহলে যেটা দেখতে পাবেন, ওনারা যেটা বলছেন, ইন্টারঅপারেবিলিটি ইজ নট ফ্রি, ইট কামস এট কস্ট। যেখানে কস্ট আছে সেখানেই সেন্ট্রাল ব্যাংকের একটা রেগুলেটরের একটা ভূমিকা আছে, রেগুলেটরকে একটা ভূমিকা পালন করতে হয়। রেগুলেটর বেটার ইন্টারঅপারেবিলিটির কারণে জন্য কখনো কখনো নতুন কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন, কখনো কখনো ন্যাশনাল পেমেন্ট সিস্টেম বা কোনো যেখানে প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারভিউস দিতে পারেন, সাময়িক স্থগিত করতে পারেন, এই বিষয়টা ওনারা বলেছেন। এই বিষয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অক্টোবর 2020 একটা ইউএনবি নিউজ, সেখানে বলছে বিবি ফেজ টু লঞ্চ ইন্টারঅপারেবিলিটি ফর টেকনিক্যাল গ্লিচ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে মোবাইল সার্ভিস প্রোভাইডাররা নিজেদের মধ্যে, এবং ব্যাংক তো নিজেদের মধ্যে এমনিতে আমরা ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে জড়িত, মোবাইল ফিনান্সিয়াল প্রোভাইডাররা নিজেদের মধ্যে এবং ব্যাংকের সাথে তারা কি করবে, ইন্টারঅপারেবল ট্রানজাকশন করবে। তো এটার জন্য সবাই রেডি ছিল, বাট কিছু টেকনিক্যাল কারণে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই অপশনটা চালু করা ওই মুহূর্তে সম্ভব হয়নি। এটারই একটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম। আমরা আগে যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংক ইন্টারভিন দিতে, মানে সেন্ট্রাল রেগুলেটর ইন্টারভিন দিতে পারে ফর বেটার ইন্টারঅপারেবিলিটি, এখানে হয়তো বা টেকনিক্যাল রিস্ক হতে পারে বা অন্য কোনো কারণে আপনি ইন্টারভিন দিয়েছেন বা সাময়িক স্থগিত রেখেছেন, হোয়াটএভার। তো ইন্টারঅপারেবিলিটির সাথেও কিন্তু আপনার এই একটু আগে যেটা দেখালাম পেমেন্ট সিস্টেমের এই গোল টেবিল বৈঠকটাও এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, এখানেও অনেকগুলো বিষয় ইন্টারঅপারেবিলিটির অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছিল আর কি। সো এটা দেখলে দুইটা টপিকসই মোটামুটি অনেকগুলা এখান থেকে ইনসাইট পাবেন। তো এই লেকচারের শেষে আপনার যেই প্রশ্নটা ছিল কান্ট্রি লেভেলের কোয়েশ্চেন, যে ডাজ ইউর কান্ট্রি হ্যাভ এ সিঙ্গেল ন্যাশনাল পেমেন্ট সুইচ? ইয়েস, আমাদের দেশে পেমেন্ট ন্যাশনাল পেমেন্ট সুইচ আছে। ইফ সো হু ওনস ইট? বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তো এটা উত্তর আপনারা পাবেন। এখানে থার্ড যেটা ছিল ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, একটু বলছি, একটু পানি খেয়ে নিই।
এই লেকচারের সেকেন্ড ভিডিও যেটা ছিল টপিক হিসেবে চিন্তা করলে থার্ড টপিক, সেটা ছিল ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কি? ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির কোলাবোরেশন হবে। এখানে আমি কখনো এখানে আমি ওনাদের ভিডিওটা নিয়ে আলোচনা করিনি, কারণ ভিডিওটার মেইন বক্তব্য এটাই। অর্থাৎ আমি যে কাজে এক্সপার্ট, আপনি আরেকটা কাজে এক্সপার্ট, আমরা একসাথে এক হব বেটার সার্ভিস দেওয়ার জন্য। আমি ব্যাংকিং সার্ভিসে এক্সপার্ট, কিন্তু আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সপার্ট না। আমি মানুষ হায়ার করে, মানে এমপ্লয়ি হায়ার করে সফটওয়্যার ডেভেলপ করব না। আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশনে যাব। দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। আমি ব্যাংকিং সার্ভিস করি, ব্যাংকের পেমেন্ট নিয়ে আমি স্পেশালাইজড, আপনি ফিনটেক নিয়ে স্পেশালাইজড, টেকনোলজি নিয়ে স্পেশালাইজড। আমি কখনো ফিনটেকের ক্ষেত্রে এক্সপার্ট হইতে যাব না। আমি হচ্ছে আপনাকে এক করে আপনার সাথে অ্যাড হয়ে কোলাবোরেশন করে আমি বেটার সার্ভিস দিব। দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের ক্ষেত্রে আমরা এখানে ফিনান্সিয়াল এক্সপ্রেস একটা রিপোর্ট দেখছি, ডিসেম্বর 24, 2019-এর। ওয়ার্ল্ড ব্যাংক এক্সপার্ট ফোকাসেস অন ব্যাংক ফিনটেক টাই আপ ব্লকচেন টু চেঞ্জ প্রেজেন্ট ফিসকাল সার্ভিসেস, বেটার মার্কেট এনভায়রনমেন্ট নিয়ে একটা আলোচনা ছিল। সেই আলোচনায় আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে বাংলাদেশ BIBM ডিসকাশন অন ইটস ক্যাম্পাসে আলোচনা মানে স্পিকার আলোচনা করেছেন। স্পিকার ছিলেন মিস্টার আব্দুল্লাহ, তিনি ছিলেন ওখানকার প্রধান আলোচক। তো তিনি বলছেন দেখেন, দেয়ার ইজ নো পয়েন্ট অফ কোয়েশ্চেনিং ওয়াই ফিনটেক প্ল্যাটফর্মস লাইক বিকাশ অর নগদ আর নট স্ট্রংলি রেগুলেটেড অ্যাজ ব্যাংকস আর বিন রেগুলেটেড। তো উনি বলতেছেন দেখেন, আমরা যদি আমি হাইলাইট করা অংশে দেখেন যে বাংলাদেশে ব্যাংকগুলো অনেক ডাইভার্সিফাইড গ্রুপ আছে। কিরকম? বাংলাদেশে এখনো ম্যানুয়াল অপারেশন করে এই জাতীয় ব্যাংক আছে, আবার ফিনান্সিয়াল টেকনোলজি অ্যাডপ্ট করছে এই জাতীয় ব্যাংক আছে। So যেখানে এরকম ডাইভার্সিফাইড গ্রুপ আছে, এখানে নো রেগুলেটর ক্যান রেগুলেট সাচ ডাইভার্সিফাইড গ্রুপস উইথ ওয়ান কাইন্ড অফ ল, and again the regulator can't introduce separate law for one market. এখানে IPDC ফাইন্যান্স লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোমিনুল ইসলাম কি বলছেন দেখেন। মোমিনুল ইসলাম বলছেন যে প্রথমে কিছু ভালো কথা বললেন, যে কোলাবোরেশন করলে ইন্ডাস্ট্রির মধ্যে ফিনটেক এবং ব্যাংকের মধ্যে ফিনান্সিয়াল ইনক্লুশন ভালো হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কোলাবোরেশন থাকা উচিত, তারপর হচ্ছে এইসব জিনিস নিয়ে আলোচনা করে লাস্টে একটা কথা বলেছেন দেখেন, মিস্টার ইসলাম অবজার্ভ দ্যাট মেনি ফিনটেক সার্ভিসেস আর ইয়েট to be launched including lending and deposit related services. এই প্রসঙ্গে একটু করে কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি মোবাইল ফিনান্সিয়াল রেগুলেশন 2018 যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম, মানে বললাম যেটা গো থ্রু করতে, এখানে কিন্তু বলা আছে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশ বা এরা কিন্তু কারো লোন ডিসবার্স করার ক্ষেত্রে বা এরা হচ্ছে মানে ভূমিকা পালন করতে পারবে। ঠিক আছে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স পেমেন্টে তারা ভূমিকা পালন করতে হবে, কিন্তু আমাদের মোবাইল ফিনান্সিয়াল রেগুলেশন অনুযায়ী মোবাইল সার্ভিস প্রোভাইডাররা যদি ব্যাংক ওন না হয় তাহলে তারা বিজনেস করতে পারে না এবং তারা কোনো লোন ডিসবার্স করতে পারে না, কিন্তু ব্যাংকের থ্রুতে ব্যাংকের লোন তারা ডিসবার্স করতে পারবে। রিসেন্টলি হচ্ছে সিটি ব্যাংক হচ্ছে আপনার বিকাশের থ্রুতে তারা হচ্ছে লোন দিচ্ছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। এখন এটা পরীক্ষামূলকভাবে 100 জন বিকাশ এজেন্টকে ওনারা লোন দিচ্ছেন, ট্রানজেকশন প্রোফাইলের উপর ভিত্তি করে লোনের পরিমাণটা নির্ধারিত হবে। তো এই তারা বলছেন যদি এই পাইলট প্রকল্পটা ওনাদের সাকসেসফুল হয় তাহলে ওনারা হয়তো বা এটা আলটিমেটলি গো থ্রু করবেন বিভিন্ন এজেন্ট বা মার্চেন্টের জন্য, হোয়াট এভার। সো এটাও এক ধরনের আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, অর্থাৎ ফিনটেক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশ এবং হচ্ছে সিটি ব্যাংকের মধ্যে ওয়ান কাইন্ড অফ কোলাবোরেশন অবশ্যই। তো এখানে এই লেকচারের শেষে যে প্রশ্নটা ছিল, give us example of successful collaborative financial industry initiatives and tell us why you think they have been successful. যদি কোনো এক্সাম্পল থাকে এক্সাম্পলটা দিতে বলছে, আমরা কেন ভাবছি এটা অনেক বেশি সাকসেসফুল সেটা আমার নিজেদের থট শেয়ার করতে বলেছেন। আর যদি না থাকে তবে সেক্ষেত্রে এটা কেন ব্যাপারে দেখতে খুব ইজি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা অনেক টাফ, এই বিষয়ে লিখতে বলেছেন।
এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমরা কি লিখবো, তার একটা ইনসাইট আমরা দেখব একটা রিপোর্টে, সেটা হচ্ছে লাইট কেসেল নামে একটা ব্লগ আছে, তারা হচ্ছে একটা তাদের একটা রিপোর্ট আছে, ডিপ ডাইভ ইনটু ফিনটেক ইনোভেশন ইন বাংলাদেশ। রিপোর্টটা হচ্ছে 2020 সালের আগস্টের 20 তারিখ। এই রিপোর্টে রিপোর্ট না বেসিক্যালি ব্লগে ওনারা প্রথমে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে বিষয়গুলো আলোচনা করে, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে আলোচনা করেছে। আমরা একটু দেখি তারা কি বলছে এক্ষেত্রে। গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ ফর ফিনটেক প্রোগ্রেশন, আমরা যদি এই অংশটাতে যাই রিপোর্টটার ব্লকটার দেখতে পাচ্ছি কি লিখছে, টু ম্যাগনিফাই এন্ড এক্সপান্ড ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুশন, দ্য ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ডিএফএস ল্যাব, a joint initiative by Bangladesh Bank and A2I, has been developed. Primarily the lab works towards creating citizen-centered product and service innovation to assist rural e-commerce and increase financial literacy. So এটা কি এক ধরনের collaboration গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের, whatever. Moreover, an MOU has been signed between Bangladesh Bank and ICT division with a view to implementing an interoperable digital transaction platform, IDTP. The initiative envisions launching digital payment service in all areas, taking into account the National ICT Policy 2018. This platform will offer application programming interface API, which will be used by fintech organization to make all kind of financial transaction and boost digital financial inclusion. So আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি পলিসির থ্রুতে আপনার যে আইসিটি ডিভিশন কিছু এপিআই ডেভেলপ করবে ফিনটেক অর্গানাইজেশনের জন্য। সো এটা এক ধরনের কোলাবোরেশন তো অবশ্যই। সো আমরা একেবারে লাস্টে চলে আসছি সিআইডিএম এর উইক 12 এর লাস্টে। তো উইক 12 এর লাস্টে যে প্রশ্নটা ছিল বলছে, টেল আস হোয়াট আর ইউ key takeaways from this course are the skills or the learnings that will stay with you long after this course is finished. তো আপনারা কোর্সটা সম্পূর্ণ করেছেন, কোর্স থেকে আপনারা কি কি শিখেছেন, কি কি জিনিস সম্বন্ধে জেনেছেন সে বিষয়টাতে লিখবেন। আর আমরা ওভারঅল যখন শুরুতে কোর্সের যেটা হচ্ছে যেটাকে আমরা বলি যে হোয়াটএভার, মানে আমরা যে জিস্ট দেখলাম যে কোর্সে বিভিন্ন টপিকে কি কি পড়ানো হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে জানতে পারি। আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে জানতে পেরেছি, আমরা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন নিয়ে জানতে পেরেছি, আমরা কম্পিটিশন নিয়ে জানতে পেরেছি, আমরা কাস্টমার কিভাবে এক্সপিরিয়েন্স স্টাডি করব, বিভিন্ন ফ্রড ম্যানেজমেন্ট নিয়ে জানতে পেরেছি, আমরা পেমেন্ট সুইচ নিয়ে জানতে পেরেছি, পেমেন্ট সুইচের টাইপ, কম্পিটিশন গুলো কিরকম হয়, হ্যাঁ এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। সো এখানে অনেক কিছু লেখার আছে, লিখতে চাইলে আবার অল্প কথাও লেখা যায়। তো এই ছিল সিআইডিএম এর আপনার উইক 11 এবং 12। আমরা এবার যাব এলডিএমএম এর উইক 11 এবং 12 এ। অলরেডি ওকে, আমরা দেখি এলডিএমএম এর উইক 11 এবং 12 এ কি ছিল। বেসিক্যালি সিআইডিএম এর 11 উইক 11 এবং 12 যেখানে শেষ হয়েছে, এলডিএমএম এর উইক 11 এবং 12 বেসিক্যালি ওখান থেকে শুরু হয়েছে। ওনারা এখানে বেসিক্যালি প্রথম হচ্ছে এখানে 4টা ভিডিও ছিল যেগুলো পয়েন্ট ক্যারি করে, 4টা না বেসিক্যালি 5টা। একটা হচ্ছে অ্যানালাইজিং ইনক্লুসিভ অ্যান্ড ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম। ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি কি বিষয় আমাদেরকে দেখতে হয়, অ্যানালাইজ করতে হয়, কি কি বিষয় অ্যানালাইজ করে আমি বলতে পারি যে একটা সিস্টেম অ্যাকচুয়ালি ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল, সেই বিষয়টা ওনারা আলোচনা করেছেন। ওনারা এলডিএমএম এর উইক 11 এবং 12 মিলে বেসিক্যালি 3টা কান্ট্রি কেস স্টাডি করেছেন, যেটা আগেই বলেছি, রুয়ান্ডা, পেরু এবং জর্ডান। সো ওনারা প্রথম টপিকে রুয়ান্ডা, পেরু এবং জর্ডানের এক্সাম্পলগুলো জিস্ট দিয়ে ওনাদের বিভিন্ন পয়েন্ট আলোচনা করে আমাদেরকে বলতে চেয়েছেন যে ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের জন্য আমাদের কোন কোন বিষয় দেখতে হবে। এবং এই বিষয়ে ওনারা আমাদের একটা কেস স্টাডি দিয়েছেন যে কান্ট্রি পার্সপেক্টিভে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আমরা আলোচনা করছি সেটা ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল কিনা। এরপর তারা হচ্ছে রুয়ান্ডা, পরবর্তীতে হচ্ছে আপনার পেরু এবং জর্ডান নিয়ে আলোচনা করেছেন, যেটা আমরা কান্ট্রি কেস 1 এবং কান্ট্রি কেস 2 এবং 3 হিসেবে দেখেছি। এবং ওভারঅল উইক 12 গিয়ে ওনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছেন। সো আমরা শুরুতেই চলে যাচ্ছি অ্যানালাইজিং ইনক্লুসিভ অ্যান্ড ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম।
এখানে বেসিক্যালি আলোচনা ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছে এই বিষয়গুলো আমরা যে কেস স্টাডির কোয়েশ্চেন গুলো গো থ্রু করেন আপনারা অলরেডি জেনে যাবেন, মানে বুঝতে পারবেন। সো আমি ডিরেক্টলি কেস স্টাডিটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝবো। হ্যালো, কারো মনে হয় স্পিকার অন আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ইয়ে করেছি, ঠিক করে দিয়েছি, আমি আচ্ছা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আমরা এবার প্রথমে দেখি যে আমাদের হ্যান্ড অন এক্সারসাইজ বা অ্যাসাইনমেন্টটা কি ছিল। সেটা ছিল যে নেম দ্য পেমেন্ট সিস্টেম অ্যান্ড কান্ট্রি, এবং সেখানে ওনারা বেশ কিছু প্রশ্ন করেছেন হচ্ছে সেই পেমেন্ট সিস্টেমটা আপনার অ্যাকাউন্ট, মানে পেমেন্ট সিস্টেমটা কাদের জন্য, কিভাবে কি সার্ভিস প্রোভাইড করে, কি কি অ্যাপ্লিকেশন বা কি ধরনের অ্যাপ্লিকেশন তাদের আছে, কারা এটা কন্ট্রোল করে, কি কি রেগুলেশন আন্ডার এটা চলে, এই বিষয়ে ওনারা হচ্ছে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। এখানে বেশ কিছু কোয়েশ্চেনারি আছে, এর উপর ভিত্তি করে অ্যান্সার লিখতে হবে। সো এই আমি এখানে আলোচনার জন্য দুইটা পেমেন্ট সিস্টেম আলোচনা করছি, একটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, আর একটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল পেমেন্ট সিস্টেমের মধ্যে আমি বিকাশ আলোচনা করছি। সো প্রথমে আমরা আলোচনাটা দেখি, এরপর আমরা পরবর্তী বিষয়ে দিতে যাব। সো আমি এখানে ন্যাশনাল পেমেন্ট সুইচ আলোচনা করেছি এবং পরে হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে বিকাশ আলোচনা করেছি। আমরা যদি দেখি অ্যাকাউন্টসে যে প্রশ্নটা ছিল যে মোবাইল ফিনান্সিয়াল এই সার্ভিসগুলো কিভাবে তাদের অফারিংস গুলো ডিফারেন্সিয়েট করে, হ্যাঁ, এবং যে সার্ভিসগুলো তারা প্রোভাইড করে এগুলা কম্পিটিটিভ প্রাইসে তারা অফার করছে কিনা, এই সার্ভিসগুলো বা সার্ভিসটা পুয়ার মানুষের জন্য অ্যাফোর্ডেবল কিনা, এবং কাস্টমাররা কিভাবে সার্ভিসটা অ্যাভেল করে। আমরা যদি দেখি ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে, ন্যাশনাল পেমেন্ট সুইচের প্রোভাইডাররা ফ্রি অফ কস্ট তাদের ওন টার্মিনাল দিয়ে সার্ভিসগুলো অফার করে, এবং এখানে হচ্ছে পস যদি আপনি ইউজ করেন, পসে কিন্তু কোনো চার্জ অ্যাপ্লাই হয় না। কিন্তু ব্যাংক এটিএম এর ক্ষেত্রে ফিক্সড চার্জ আছে, যে আপনি ওন এটিএম থেকে তুললে কি চার্জ কত, অন্য এটিএম থেকে উঠলে চার্জ কত, এটা কিন্তু অলরেডি ফিক্সড। এবং পুয়ার পিপলের ক্ষেত্রে এটা অ্যাফোর্ডেবল কিনা, এটাকে খুব ট্রিকি প্রশ্ন, কারণ পুয়ার পিপলদের ক্ষেত্রে পস, মানে আমি যদি হিসাব করি পস ইউজ করতে তাদের কোনো টাকা খরচ হওয়ার কথা না, যদিও হয়তো বা ইয়ার এন্ডে তাদের একটা হচ্ছে কার্ড পেমেন্ট, কার্ড ফি থাকবে হোয়াট এভার, কিন্তু কথা হচ্ছে যে পুয়ার পিপলরা কি আসলে এটিএম আর পস ইউজ করে কিনা। তো সেজন্য আমি এটা হতে পারে যে ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট এন্ড মেইনটেইনিং ডেবিট কার্ড ফর ইউজিং এটিএম এন্ড পস ইজ অ্যাফোর্ডেবল টু পুয়ার। এবং কাস্টমাররা কিভাবে সার্ভিসটা নেয়, ন্যাশনাল পেমেন্ট সুইচ যদি আমি এনজয় করতে চাই এই সার্ভিসটা, তাহলে আমাকে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হলে আমাকে ব্যাংকের একজন রেজিস্টার্ড কাস্টমার হতে হবে। তো এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচে। আমি যদি দেখি অন দ্য আদার হ্যান্ড, আমি যদি বিকাশের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখি যে কিভাবে তারা সার্ভিসগুলো প্রোভাইড করে। সার্ভিসটা প্রোভাইড করে তারা কম্পিটিটিভ প্রাইসে, হ্যাঁ, এবং এটা হচ্ছে ব্যাংক লেড একটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। এদের কস্ট কিন্তু হাই, প্রায় 1.75%, কিন্তু স্টিল অ্যাফোর্ডেবল টু পুয়ার। কেন পুয়ার? কারণ হচ্ছে খুব লো ট্রানজাকশন ভলিউমে ট্রানজাকশন করা যায়, যেটা হচ্ছে অনেক সময় ব্যাংকে ওভাবে করা যায় না, বা এই ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজটা আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, এত টাকা পর্যন্ত ফ্রি করতে প্রতি হাজার অথবা বিভিন্ন ধরনের ইয়ে আছে। সো এটা হচ্ছে অ্যাফোর্ডেবল টু পুয়ার। আর হচ্ছে কাস্টমাররা কিভাবে এখানে আপনার হচ্ছে এনরোল করে বা সার্ভিস পায়, কাস্টমাররা হচ্ছে হয়তোবা সেলফ মোবাইল অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বা এজেন্টের কাছে গিয়ে তারা রেজিস্টার্ড হন। তো এটা ছিল অ্যাকাউন্টসের প্রশ্ন। এর অ্যাপ্লিকেশনে জানতে চাওয়া হয়েছে যে কম্পিউটাররা কম্পিটিট করার জন্য বাজারে নিজেদের কিভাবে ইকুইপ করেছে, এবং তারা কোনো থার্ড পার্টি সার্ভিস অফার করে কিনা। আমরা যদি ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে দেখি, আমরা দেখবো যে কম্পিটিটিভ, মানে যাদের খুব বড় নেটওয়ার্ক আছে, হ্যাঁ, তারা হচ্ছে যে নিজেদেরকে ইকুইপ দেন টু কম্পিট উইথ আদার্স। আমরা ডাচ বাংলা ব্যাংকের এক্সাম্পলটা দেখতে পারি। আর হচ্ছে তারা কি থার্ড পার্টির কোনো সার্ভিস অফার করে? যারা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের সাথে মেম্বার, অল্প কয়েকটা ব্যাংক, তারা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে, যেমন কাস্টমারদেরকে, যেমন ইউটিলিটি বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইনস্টলমেন্ট পেমেন্ট অফ লোন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট এক্সেট্রা। অপরদিকে যদি আমরা বিকাশের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো আমরা রকেটের প্রসঙ্গটা আনতে পারি। রকেটে কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আপনি এটিএম থেকেও টাকা তুলতে পারবেন, এটা দিয়ে কিন্তু সে আরেকজন প্লেয়ার বিকাশের সাথে কম্পিট করতে পারে, নিজেকে ইকুইপ করতে পেরেছে। এবং রকেটের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে রকেটের ক্ষেত্রে যেটা যায়, যে দেখা যায় যে লার্জার ইন্ডাস্ট্রি
হ্যালো। হ্যাঁ জামশেদ, কন্টিনিউ করো, আমি ঠিক করছি আবার। কারো কারো মনে হয় আনমিউট হয়ে যাচ্ছে, মানে একটু কাইন্ডলি যদি কথা মানে কোনো কিছু মানে না করেন, কথা না বলেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় মিউট হয়ে থাকা বেটার। ঠিক আছে জামশেদ, কন্টিনিউ করো। রকেটের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি যে রকেট কিভাবে থার্ড পার্টি কোনো অফার দেয় কিনা। হ্যাঁ, রকেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি রকেট হচ্ছে বিভিন্ন ওয়ার্কারদের স্যালারি তাদের পারফরমেন্স থ্রুতে দেয়। হ্যাঁ, সো রকেট এক্ষেত্রে হচ্ছে অনেক সার্ভিস, একটা এক্সট্রা সার্ভিস হয়তো প্রোভাইড করতে পারতো। আজকের পয়েন্ট অফ ভিউতে হয়তো বা এটা অনেক ক্ষেত্রে অন্যান্যরাও করছে। বিশেষ করে আমরা যদি এখন দেখি যে যখন কোভিড-19 শুরু হয়েছে তখন নগদ কিন্তু বেশ মেসিভ, মানে মেসিভ বা এগ্রেসিভ ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন গার্মেন্টস ওয়ার্কারদের স্যালারি পেমেন্ট করার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল। এটাই আলোচনার অংশ বলে বলছি না। সো রকেটের সেই সুবিধাটা এখন আমরা যদি নগদের ক্ষেত্রে আলোচনা করি, আমরা কিন্তু দেখতে পাবো যে নগদের ক্ষেত্রে হয়তোবা বিকাশের তুলনায় বেশি সার্ভিস দিতে পারছে এই কয়েকটা স্পেসিফিক ক্ষেত্রে, যদিও ওভারঅল বিকাশের সার্ভিস এখনো অনেক বেশি। তো থার্ডে ছিল রুলস। তারা হচ্ছে কারা পার্টিসিপেট করে, কে তাদেরকে রেগুলেট করে। এখানে টায়ার্ড কেওয়াইসি আছে কিনা, অর্থাৎ কাস্টমারের ভেরিয়েশন উপর ভিত্তি করে কেওয়াইসি কেআইসির ক্ষেত্রেও টায়ার্ড আপ আছে কিনা, ভেরিয়েশন আছে কিনা, এবং এজেন্টরা অ্যালাউড কিনা, তারা কাদের মাধ্যমে রেগুলেটেড হয়। এই এখানে একটু কয়েকটা বানান স্পেলিং মিস্টেক দেখবেন, একটু ইগনোর করতে হবে আর কি। তো আমরা যদি ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে দেখি অনলি শিডিউল ব্যাংক ক্যান পার্টিসিপেট, হ্যাঁ, ইন দ্য সিস্টেম, এবং সেন্ট্রাল ব্যাংক এদেরকে রেগুলেট করে। এবং অবশ্যই এখানে টায়ার্ড কেওয়াইসি আছে। আপনি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যান, উনি কিন্তু আপনার প্রফেশন প্লাস হোয়াটএভার সবকিছু মিলে আপনাকে উনি একটা হচ্ছে রিস্ক গ্রেডিং করেন। সো টায়ার্ড কেওয়াইসি আছে। দিকে যদি আমরা বিকাশের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি বিকাশও কিন্তু রেগুলেট করতেছে সেন্ট্রাল ব্যাংক, এবং এখানেও আপনার কেওয়াইসি আছে, ওয়েট কেওয়াইসি আছে। তবে ওকে, এবং হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে এজেন্টের বিষয়টা আসবে। এজেন্ট আর অ্যালাউড বাট নট রেগুলেটেড, মানে এজেন্টরা নট রেগুলেটেড মানে হচ্ছে এজেন্টের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক রেগুলেশন পলিসি দিয়ে দিছে, বাট ডিরেক্টলি রেগুলেটেড হয় না, হচ্ছে না আর কি সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে। আর এখানে যেটা ছিল রেলস এর মধ্যে পেমেন্ট সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার কে ওন করে, কে অপারেট করে, কোন কোন সার্ভিস ইন্টারঅপারেবল, এজেন্ট, মার্চেন্ট, ক্যাশ পয়েন্ট এগুলো ইন্টারঅপারেবল কিনা, এবং সিস্টেম ইন্টারঅপারেবল কিনা। এটাই ছিল এই রেলস এর প্রশ্নগুলো। আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক আন্ডারলাইং যে ইনফ্রাস্ট্রাকচার আছে পেমেন্ট সিস্টেমের, সেটা সে ওন করে, সে অপারেট করে। এবং এখানে হচ্ছে কোন কোন সার্ভিস ইন্টারঅপারেবল, এটিএম, পস, টার্মিনালের মাধ্যমে আপনি পেমেন্টের সার্ভিসগুলো ইন্টারঅপারেবল, সেই হিসেবে আমরা সার্ভিসটাকে ইন্টারঅপারেবল বলতে পারি। আর আমরা যদি দেখি যে বিকাশের ক্ষেত্রে, বিকাশ হচ্ছে তার ওন ইনফ্রাস্ট্রাকচার, ওন চ্যানেলটা ইউজ করে। এবং বিকাশের চ্যানেল কিন্তু আমি একটু আগে আমরা দেখছি যে জাস্ট এই টপিকটার আগে যে বিবি ফেলস টু টেক ইনিশিয়েটিভ ইন্টারঅপারেবিলিটি বিটুইন এবং ব্যাংকস এন্ড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যেটা ইনিশিয়েটিভ নিয়েও করা হয় নাই। সো এখন পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো নিজেদের মধ্যে ইন্টারঅপারেবল না। কিন্তু বিকাশ, আমি দেখতে পাই যে বিকাশে আমরা এখন বিভিন্ন ব্যাংকের ইউটিলিটি বিল হিসেবে আমরা বিভিন্ন কার্ড পেমেন্ট করতে পারি, বিভিন্ন ব্যাংক থেকে মানি অ্যাড করতে পারি, তারপর হচ্ছে রেমিটেন্স পাঠাতে পারি। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের বিল সার্ভিস আমরা পাই, তবে ইন্টারঅপারেবল না, স্টিল নাও ইট ইজ নট ইন্টারঅপারেবল। এরপর তারা হচ্ছে যে প্রশ্ন করেছে যে দেশে যেটা পেমেন্ট সিস্টেম প্রিন্সিপাল আছে, সেটা কি ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের যে প্রিন্সিপাল তার সাথে অ্যালাইন কিনা, তার সাথে যায় কিনা। সেজন্য তারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদেরকে, যেমন মানি এবং ডাটা সিকিউর কিনা, এটা কস্ট এফোর্ডেবল কিনা, এটা ইউজার ফ্রেন্ডলি কিনা, মানে কনভিনিয়েন্ট কিনা, এটা ওপেন কিনা, যে কেউ এনরোল করতে পারে কিনা সিস্টেমটাতে, এবং সিস্টেম অ্যাকচুয়ালি রিলায়েবল কিনা। তো আমরা যদি ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, এখানে মানি এবং ডাটা অবশ্যই সেফ। এটা এফোর্ডেবল, কারণ হচ্ছে চার্জ সেন্ট্রাল ব্যাংক ফিক্সড করে দেয়, এফোর্ডেবল টু পুয়ার হোয়াটএভার। এটা অবশ্যই কনভিনিয়েন্ট। হ্যাঁ, ইলিটারেটও, একজন ইলিটারেট ব্যক্তিও যদি কিভাবে আপনি এটিএম ইউজ করবে, পস ইউজ করবে জানে,
এটা কনভিনিয়েন্ট বলতে পারি। এবং ওপেন, ওপেন যারা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের সাথে সিস্টেমের সাথে অ্যাড, তারা হচ্ছে এটা, তাদের জন্য এটা ওপেন। Under the system, anyone can enroll and send or receive money from anyone else, এবং এটা অবশ্যই রিলায়েবল। আর যদি আমরা বিকাশের ক্ষেত্রে দেখি, এখানে টাকা হচ্ছে ইমানি হিসেবে থাকতেছে। হ্যাঁ, ব্যাংকের যেটা ট্রাস্ট অ্যাকাউন্ট, মানে ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট মেনটেন করে বিকাশ, ওখানে টোটাল টাকাটা থাকে। হ্যাঁ, এটা অ্যাফোর্ডেবল, যদিও হচ্ছে এখানে চার্জ কিছুটা হাই। অবশ্য আমরা যে নগদ আসার পরে চার্জের বিষয়ে একটু মার্কেটে কম্পিটিশন বেড়েছে, নগদে 1009 টাকা নিচ্ছে ক্যাশ আউটে। আর এটা অবশ্য কনভিনিয়েন্ট, ইউএসডিডি বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন। এটা অবশ্যই ওপেন, যে কেউ ব্যক্তি তার এনআইডির এগেইনস্টে 18 বছর পাস হলে অ্যাকাউন্ট খুলতে পারেন, টাকা ট্রানজাকশন করতে পারেন। এবং সিস্টেম আপাত দৃষ্টিতে সিস্টেম অ্যাক্সেসেবল, রিলায়েবল, হ্যাঁ, এবং রোবাস্ট, কারণ হচ্ছে বিশাল নেটওয়ার্ক আছে তার। পরবর্তী প্রশ্ন ছিল, যদি আমরা দেখেন পরবর্তী প্রশ্ন হচ্ছে এনি লাইসেন্স ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, মানে সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটা অ্যাভেল করতে পারে কিনা, সার্ভিস রিয়েল টাইম কিনা, সার্ভিসটা কে গভর্ন করে, কে রেগুলেট করে, সার্ভিস অ্যাকচুয়ালি কস্ট রিকভারি প্লাস ইনভেস্টমেন্ট বা কস্ট ইফেক্টিভ কিনা। হ্যাঁ, ব্রিফলি এক্সপ্লেন দ্য ইকোনমিক অফ দ্য সিস্টেম, ডাজ ইট অপারেট ফর প্রফিট অর নর ফর লস। এবং এখানে হচ্ছে শেয়ার পেরিফেরাল সার্ভিস, কি ধরনের আন্ডারলাইং সার্ভিস তারা শেয়ার করে। আমরা যদি এখানে একটু দেখি ন্যাশনাল পেমেন্ট সুইচের ক্ষেত্রে, এটা ওপেন লুপ সিস্টেম ফর ব্যাংকস, তারপর হচ্ছে এটা অবশ্যই রিয়েল শিডিউল ব্যাংকটা এটা ইউজ করতে পারে। রিয়েল টাইম পেমেন্ট হয়, সেন্ট্রাল ব্যাংক এটা গভর্ন করে বা রেগুলেট করে। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক একটা নিজস্ব একটা ইনিশিয়েটিভ ফর কাস্টমার বা ব্যাংকিং সেক্টরের জন্য, ফর দ্য সেক অফ কাস্টমার। সো এটা আসলে প্রফিটের জন্য অপারেট হয় না। হ্যাঁ, তবে এটা কিছু চার্জ পার্টিসিপেন্টরা মানে বিয়ার করে, এবং এটা স্টিল নাও ইট ক্যান বি কনসিডার এস এফোর্ডেবল টু দ্য পুয়ার। এবং হচ্ছে যারা আইবিএফটির মাধ্যমে যুক্ত, তারা অনেকগুলো সার্ভিস বেশি দিতে পারে, অন্যরা এটিএম এবং পসের মাধ্যমে সার্ভিস দেন। অপরদিকে আমরা যদি দেখি, বিকাশ আসলে অন্য কাউকে সিস্টেমটা ইউজ করতে দিচ্ছে না, এদের ট্রানজাকশন অবশ্যই রিয়েল টাইম। এবং এটা কারা গভর্ন করে, এটা হচ্ছে আসলে কাস্টমার ক্যান কমপ্লেন রেগুলেটর বিকাশ হেল্পলাইন সিস্টেম, বিকাশ নিজে আসলে সিস্টেমটা রেগুলেট করছে। আর বিকাশের টার্গেট হচ্ছে যে আনব্যাংক বানানটা ভুল যদিও, আনব্যাংক পিপলের কাছে সার্ভিস নিয়ে যাওয়া, তাদের টার্গেট হচ্ছে এই মানুষগুলা। সো এবং তারা বিজনেস অবশ্যই প্রফিটের জন্যই তো, যেহেতু তারা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারা প্রফিটের জন্য বিজনেস করে। এবং এই প্রফিটের বেশিরভাগ বড় একটা অংশ হচ্ছে সার্ভিস চার্জের মাধ্যমে আসে। হ্যাঁ, এখন এই হচ্ছে কথা। সো ওভারঅল আমরা যখন এই দুইটা ওনাদের দেওয়া প্রশ্নগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ হচ্ছে ওনারা যেসব কোয়েরি করেছেন, এই কোয়েরির উপর ভিত্তি করে যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল পেমেন্ট সুইচ এটা হচ্ছে ফোকাস করছে হচ্ছে এটিএম, পস এবং আইবিএফটি সার্ভিসের মধ্যে। এবং এই সার্ভিসগুলো প্রোভাইডারের মধ্যে এটা ইন্টারঅপারেবল, ইটস ওকে, বাট এটা পার্শিয়ালি ইনক্লুসিভ। কারণ আপনার নন ব্যাংক বা আদার ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, ধরেন বিকাশ বলি বা অন্য কোন একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার বা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারছে না। ঠিক আছে, সো দ্যাটস দ্য পয়েন্ট। তো এইটার যে অ্যাসাইনমেন্টটা থাকে, আপনারা চাইলে অন্য যে কোনো কিছু অন্য কোনো সার্ভিস প্রোভাইডার, মোবাইল সার্ভিস প্রোভাইডার, নগদ, রকেট, এদের জন্য লিখতে পারেন। কিংবা আরেকটা ইনসাইট আপনাদেরকে দিই, আপনারা চাইলে এটির উপরে লিখতে পারেন, সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা আছে, ই ওয়ালেট যেমন আইপে, তাদের ক্ষেত্রে প্রশ্নগুলোর উপরে ভিত্তি করেও আপনারা এই অ্যাসাইনমেন্ট বা হ্যান্ডস অন ওয়ার্কের অ্যান্সার দিতে পারেন। এটা ছিল অ্যানালাইজিং ইনক্লুসিভ অ্যান্ড ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম। তো এরপরে হচ্ছে এলডিএম এর নেক্সট টপিক যেটা ছিল কান্ট্রি কেস। 3টা কান্ট্রি কেস আছে, আমি প্রথমে গো থ্রু করার আগে বলি। ওনারা প্রথমটা ছিল হচ্ছে রুয়ান্ডার এক্সাম্পল, যেখানে তারা দেখতেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেখানে হচ্ছে ভিসার সাথে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিছে ইন্টারঅপারেবিলিটির জন্য, যেটা এমভিসা নামে পরিচিত। অপরদিকে আমরা যখন দেখব পেরুর ক্ষেত্রে, গভর্নমেন্ট নিজেই 30টা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকম এবং অন্যান্য স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমন ব্র্যান্ড সিস্টেম বিল্ড আপ করেছেন।
আর থার্ড জর্ডানের ক্ষেত্রে আমরা দেখবো যে সেন্ট্রাল ব্যাংক ড্রাইভেন ইনিশিয়েটিভ অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকই ইনিশিয়েটিভ নিয়েছে ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে। সো আমরা প্রথমে যাই হচ্ছে রুয়ান্ডার ক্ষেত্রে, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিসা এবং রুয়ান্ডা গভর্নমেন্টের মধ্যে, যেখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্টারঅপারেবল মোবাইল ব্রাঞ্চলেস ব্যাংকিং সলিউশন IMBB। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনফরমেশন প্রেজেন্টেশন সিস্টেম IPSS এর উপর বেসড করা একটা সিস্টেম। আমাদের টেকনিক্যাল অ্যাসপেক্টে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই, তবে এটা হচ্ছে IIPS বা ইন্টেলিজেন্ট ইনফরমেশন প্রেজেন্টেশন সার্ভিস বেসিক্যালি হচ্ছে একটা ইন্টারফেস, যেটা হচ্ছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলোর ডাটা ইন্টারফেসে এটা কাজ করে আর কি। এটুকু জানলেই মনে হয় আমাদের চলবে। এটা ওয়েবসাইট জেনারেশন এবং মেইনটেনেন্স প্রসেসে ইউজ হয়। তো কিভাবে দুইটা ডিফারেন্ট সিস্টেম কাজ করে, আচ্ছা এম ভিসা এবং হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা, এটার একটা এই সিম্পল ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা এক্সপ্লেন করা হয়েছে আপনার সম্পূর্ণ আপনার হচ্ছে প্রথম ভিডিওটাতে। এরপর ওনারা বিভিন্ন কেস স্টাডি দেখিয়েছেন, বিভিন্ন প্রতিবেদন দেখিয়েছেন যে এম ভিসা আসলে কিভাবে রান করছে, এবং এই বেশ কয়েকটি ভিডিও আছে। তবে খুব একটা আসলে গো থ্রু জানার জন্য গো থ্রু করা যায়, তবে খুব বেশি যে নতুন কিছু জানতে পারবেন তেমনটা কিন্তু না। এখানে যে প্রশ্নটা ছিল পয়েন্ট বা মার্ক ক্যারি করে, প্রশ্ন হচ্ছে আর মার্চেন্ট পেমেন্ট রিলেভেন্ট টু পুয়ার কাস্টমার? মার্চেন্ট পেমেন্ট কি পুয়ার কনজিউমারদের সাথে রিলেভেন্ট কিনা? এই প্রশ্নের অ্যান্সারটা লেখার জন্য আমি অ্যান্সার হচ্ছে অ্যাসার্টিভ। প্রথমে আমি এখানে একটা বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা একটা রিপোর্ট দেখি, যেটা হচ্ছে UK8 এবং IFC ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের জয়েন্ট ভেঞ্চার একটা ডিসেম্বর 2018-তে একটা রিপোর্ট, ডিজিটাল মার্চেন্ট পেমেন্ট ইন বাংলাদেশ বিল্ডিং দ্য ডিজিটাল কেস ফর রিটেলার্স, স্মল রিটেলার্স। বিকাশের উপর ভিত্তি করে এরকম বেশ তিনটা রিপোর্ট আছে। কেউ যদি বিকাশ নেই ফার্দার কোনো কেস স্টাডি রিসার্চ বা হোয়াটএভার যাই করতে হয়, ওখানে যে আমার মতে যে তিনটা প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট দরকার, তার মধ্যে এটা একটা, কারণ এখানে অনেক ইনসাইট দেওয়া হয়েছে। আমরা একটু দেখি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে, যদি এটা স্ক্রিনশট খুব তাড়াহুড়ো করে নেওয়া, রেজুলেশনটা বেশ কম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই এম নট শিওর। আমরা যদি দেখি যে 40% of micro entrepreneurs use the merchant payment service every month. 25% of small and medium enterprise it use করে। Stores that handle smaller, higher frequently transaction, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 90% most active merchant believe that the bKash platform added value to their business. 90% of active merchant and merchant payment users wanted to increase their use of the pay platform. সো এটা একটা পজিটিভ অ্যান্সার। এটা আসলে কনজিউমারদের, মার্চেন্ট এবং কনজিউমারদের ক্ষেত্রে এটা অ্যাফোর্ডেবল বলেই তো বিষয়টা এভাবে আসছে। কারণ প্রথমে আমরা দেখি যে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এটা কাস্টমার এবং মার্চেন্টদেরকে কি ধরনের উপকার দেয়। কাস্টমারের ক্ষেত্রে যেটা হয় এটা সেফার এবং মোর কনভিনিয়েন্ট, মনিটারি এবং টাইম সেভিং, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রানজাকশন হিস্ট্রি থাকে, এইসব বিষয় ইজিলি অ্যাক্সেসেবল। আর মার্চেন্টের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে পাই যে এটা রিমোট পেমেন্ট, এটার মাধ্যমে অ্যাকসেপ্ট করতে পারে তারা। তারপর হচ্ছে যে ফ্রি সার্ভিস দিতে পারে, বেটার অ্যাকাউন্টিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারে, ট্রানজাকশন হিস্ট্রি থাকে, অনেক কম তাদেরকে ক্যাশ স্টোর করতে হয়। সো ওভারঅল দেখতে পাচ্ছি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে একটা পজিটিভ একটা ফিডব্যাক আমরা এই রিপোর্টে পাচ্ছি। এবং কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে ফ্রি স্ট্রাকচার হচ্ছে টোটালি ফ্রি, মানে ফ্রি নেই। সো এটা অবশ্যই কাস্টমারদের জন্য কনভিনিয়েন্ট, কনজিউমারদের জন্য কনভিনিয়েন্ট যদি সে কাস্টমার হয়ে থাকে, পেমেন্ট কাস্টমার। আর বিজনেস মার্চেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখে 1% সেটেলমেন্ট ফি থাকে, এবং এসএমই মার্চেন্টের ক্ষেত্রে, মাইক্রো এন্টারপ্রেনার্সদের ক্ষেত্রে দেখতে পারি এটা ফ্রি আপ টু 15,000 বাংলাদেশি টাকা। সো ওভারঅল আমরা আরেকটা ইনসাইটে যাই, দেখেন 9 of every 10 merchants reported that they wanted to increase the percentage of their sales made through bKash. So are merchant payments relevant to poor consumers? I think so. এবার আমরা কান্ট্রি কেস 2-তে যাই, যেটা বলেছিলাম আগে যে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট এবং 30 ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার্স, টেলিকমস এবং আদার স্টেক হোল্ডার নিয়ে এটা হচ্ছে একটা ফুললি ইন্টারঅপারেবল ই ওয়ালেট, যেটা হচ্ছে যে কোনো স্মার্ট বা ফিচার ফোনসে ইউজ করা যাবে, যেটা একটা কমন ব্র্যান্ডের আন্ডারে কাজ করে। তো
So Proedu has developed a mobile money infrastructure that has all players share a common brand, technology, agents, and even contract centers. সমাজতন্ত্রের মতো আর কি। যাই হোক, তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, যাই হোক আমরা দেখতে পাচ্ছেন প্রশ্ন করা হয়েছে, ডু ইউ থিঙ্ক শুড বি who do you think should be at the center of the decision making process? এই যে তারা গভর্নমেন্ট এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন একটা কমন আমব্রেলার নিচে এসে একটা কমন সার্ভিস প্রোভাইড করছে সবাই মিলে, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে ডিসিশন মেকিং সেন্টার আসলে কে হওয়া উচিত এবং এই ধরনের কে লিডিং ফোর্স হওয়া উচিত বিজনেসটা ফেসিলিটেট বা প্রমোট করার ক্ষেত্রে। এটা যদি আমি কমন একটা প্রশ্ন হিসেবে দেখি, এটা দুইটা অ্যান্সার হতে পারে। একটা হতে পারে সেন্ট্রাল ব্যাংক শুড বি দ্য সেন্ট্রাল অফ দ্য ডিসিশন মেকিং প্রসেস ফর সেটিং আপ রেগুলেশনস, রুলস, গভর্নেন্স দ্য কোলাবোরেটিভ এরিয়া, এবং সার্ভিস প্রোভাইডার যারা থাকবে এবং আদার কোলাবোরেটিভ বডিজ যারা থাকবে তারা এটা প্রমোট করতে পারে। এটা হতে পারে একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হতে পারে যে যদি আমরা ফোকাস করি এই এক্সাম্পলটারই উপরে, তাহলে কোন একটা অটোনোমাস এন্টিটি, গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোনো একটা অটোনোমাস এন্টিটি সেন্ট্রাল ডিসিশন মেকিং প্রসেসে থাকতে পারে এবং ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটর মনে করে লাইক সেন্ট্রাল ব্যাংক এই সার্ভিসটাকে ফেসিলিটেট এবং প্রমোট করতে পারে, এটাকে ইউজ করতে পারে। এইটা হতে পারে দুই ধরনের অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সারের পক্ষে বিপক্ষে না, পক্ষে বেশ জোরালো যুক্তি আছে যদিও। তো আমরা এবার যাব কেস থ্রিতে, জর্ডান জোমোপ্লে। সো এটা সেন্ট্রাল ব্যাংক ড্রাইভেন একটা ইনফ্রাস্ট্রাকচার, যেটার গোল ফুললি ইন্টারঅপারেবল সিস্টেম ফর মোবাইল মানি প্রোভাইডারদের জন্য ডেভেলপ করা। এটা এটিএম এবং পজের সাথে ইন্টারঅপারেবল হবে। হ্যাঁ, promotes the uses of several instruments and channels to access the e-wallet. এটা তাদের সেন্ট্রাল ব্যাংক hopes to speed up the customer adaptation. So এখনো কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু হয়নি, আমরা কিন্তু এখনো এরকম ইন্টারঅপারেবল সিস্টেম স্টিল নাও হয়তো বা ফাইনাল স্টেজে আছে, কিন্তু আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি। সো এখানে যে প্রশ্নটা ছিল, who do you think the cost of the system should be allocated? হ্যাঁ, এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মধ্যে, কে ইনিশিয়েটিভটা নেবে? এটা একটা অ্যান্সার হতে পারে যে সেন্ট্রাল ব্যাংক হয়তোবা প্রথম বছর কস্ট সাবসাইড করলো, যখন মার্কেট স্যাচুরেশনে চলে যাবে বা মার্কেট ফুললি ইকুইপড হয়ে যাবে, প্রিপেয়ার্ড হয়ে যাবে বা ব্রেক ইভেনে পৌঁছাবে, তখন হয়তোবা সে কস্ট আদায় করতে পারবে, কস্ট আদায় করবে প্রোভাইডারদের নিকট থেকে। আরেকটা হতে পারে গভর্নমেন্ট ইটসেলফ সে নিজে ইনিশিয়েটিভ নেবে। সো এটার প্রত্যেকটা মানে পয়েন্টে আসলে অ্যান্সার করার সুযোগ আছে, পক্ষে লিখার সুযোগ আছে। সো এটা আপনাদের নিজেদের মতো করে লিখবেন আর কি। সো আমরা একেবারে লাস্টে চলে এসেছি, আমরা কান্ট্রি কেস 1 এবং কান্ট্রি কেস 2, 3 দেখে ফেলেছি। এবার একবার লাস্ট টপিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো। এই যে আমরা বিভিন্ন ইনক্লুসিভ এবং ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের জন্য অ্যানালাইজ করলাম, বিভিন্ন পয়েন্ট দিয়ে চিন্তা করলাম যে সিস্টেমটা ইন্টারঅপারেবল কিনা, ইনক্লুসিভ কিনা। এরপর আমরা বিভিন্ন কেস স্টাডিগুলো দেখলাম, যেখানে হয়তো কোনোটাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছিল, কোনোটাতে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ছিল, কোনোটাতে সেন্ট্রাল ব্যাংকের ইনিশিয়েটিভ ছিল। সো এই ওভারঅল বিষয়গুলোতে তো আমাকে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মেনটেন করতে হচ্ছে, ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনের উপর ভিত্তি করে আমার নিজের দেশ বা কোন একটা প্রতিষ্ঠান তার পলিসি তৈরি করে, পলিসি ফর্মুলেট করে, অ্যাডপ্ট করে। সো সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো কি কি? প্রথমে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো আমাদের কোন কোন জায়গায় লাগবে। একটা ইন্টার গভর্নমেন্টাল বডিজের জন্য লাগবে, মানে যখন আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছি আর কি। আরেকটা আপনার প্রাইভেট বডির জন্য লাগবে। তো পেমেন্ট সিস্টেমটাকে আমরা তিনটা জায়গায় তারা ভাগ করেছেন। একটা স্টোর অফ ভ্যালু, একটা পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, আর একটা পেমেন্ট চ্যানেল। ইন্টার গভর্নমেন্টের বডিজ ক্ষেত্রে আমরা দেখি FATF রিকমেন্ডেশন থাকে আপনার অ্যান্টি মানি লন্ডারিং, সিএফটি নিয়ে। আর PFMI এর বেশ কিছু পেমেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু গাইডলাইন আছে। আবার যদি আমরা দেখি যে প্রাইভেট বডিজ এর ক্ষেত্রে পেমেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে সুইফটের মেসেজিং এর কিছু স্ট্যান্ডার্ড আছে, কিভাবে মেসেজ পাঠাতে হবে। আবার পেমেন্ট চ্যানেল এবং পেমেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে EMB অর্থাৎ ইউরোপে মাস্টার কার্ড এবং ভিসার তাদের নিশ্চয় কিছু গাইডলাইন আছে। তারপর সিকিউরিটি পারপাসে PSI DSS কিছু স্ট্যান্ডার্ড আছে। এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো ফর্মুলেট হয়, ইন্টার গভর্নমেন্টের ক্ষেত্রে দেখতে পাই ইন্টারন্যাশনাল লেভেলে প্রথমে প্রিন্সিপাল সেট আপ করা হয়,
গাইডেন্স দেওয়া হয়, এর উপর ভিত্তি করে লোকাল ল ফর্মুলেট করে লোকাল লেভেলে। অন্যদিকে প্রাইভেট সেক্টরের দিকে যদি আমরা দেখি, সেখানে বেশ কিছু টেকনিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, সেই গাইডলাইন্সের উপর ভিত্তি করে লোকাল ফিনান্সিয়াল মেম্বারগুলা তাদের পলিসি, তাদের ফর্মুলা তৈরি করে। তো আমরা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলার 4টা সেক্টর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটিংসটি একটু দেখি, কারা কারা এগুলো রেগুলেট করে, কারা ফর্মুলেট করে, কারা আসলে রিকমেন্ডেশন গুলো দিয়ে থাকে। আমরা যদি প্রথমে দেখি ইন্টার গভর্নমেন্ট লেভেলে, হু সেটস দ্য স্ট্যান্ডার্ড ফর ইন্টার গভর্নমেন্ট লেভেল, এখানে এফটিএফ, ফেডএফ এবং গাফি আছে, মেবি গাফি বা গ্যাফি। তারা হচ্ছে বেসিক্যালি দুইটা রিজিওনাল বডিজ এবং 34টা কান্ট্রি মিলে একটা বডি। তারা হচ্ছে বেশ কিছু রিকমেন্ডেশন দিয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন অ্যান্টি মানি লন্ডারিং ক্ষেত্রে হতে পারে, এবং এইটার একটা এনফোর্সমেন্ট পাওয়ার দেওয়া আছে। মেম্বার্স ইম্পোজ স্যাংশন অন হাই রিস্ক এন্ড নন কোঅপারেটিভ টেরিটরিজ। মেম্বাররাই বলে দেয় এই জায়গায় রিস্ক আছে, এই জায়গায় নন কোঅপারেটিভ টেরিটরিজ আছে। সো ফেডএফ এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এনফোর্সমেন্ট পাওয়ার আছে। অন্যদিকে কমিটি ফর পেমেন্ট এন্ড মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা 25টা সেন্ট্রাল ব্যাংকের একটা আপনার কি বলবো কমিটি। এই কমিটির হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের বেশ কিছু প্রিন্সিপাল আছে, তবে এদের কোনো ইনভেস্টমেন্ট পাওয়ার নাই। আমরা যদি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা জানি ইন্টারন্যাশনাল আইএসও একটা প্রতিষ্ঠান আছে, আইএসও বিভিন্ন বিষয়ে তারা সনদ দেয়। তাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হচ্ছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডিজ। টেকনিক্যাল কমিটিতে 68টি স্পেশালাইজ আছেন ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড। আরেকটা হচ্ছে সুইফট। আমরা জানি যে সুইফটের মেসেজ লিখতে হয়, সুইফটে কিভাবে মেসেজ লিখবে তার একটা ইউনিভার্সাল কোড থাকে, এক্সএমএল ইউজ করে কিভাবে লিখতে হবে, কিভাবে কমপ্লায়েন্স হবে, ইচ এন্ড এভরিথিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিষয়গুলো আছে। এই দুইটা বডি বেসিক্যালি ইন্টারন্যাশনাল বডি আপনার সেট আপ করে। অপরদিকে আমরা যদি সিকিউরিটি স্ট্যান্ডার্ড দেখি, সিকিউরিটি স্ট্যান্ডার্ডের প্রাইভেট স্ট্যান্ডার্ড সেটিংস এর ক্ষেত্রে সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিল হচ্ছে পিএসআই ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। তাদের 5 জন ইন্টারন্যাশনাল কার্ড নেটওয়ার্কস, 5 লার্জ কার্ড নেটওয়ার্কস এদের মেম্বার, এবং হচ্ছে এরা হচ্ছে স্পেসিফিকেশন সেট আপ করে দেয়, রিসোর্স লিস্ট করে দেয়, প্রোভাইডার্স টুলস এবং সাপোর্ট প্রোভাইড করে। ওভারঅল সিকিউরিটি স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে পিএসআই সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিল। একটু করে বলে রাখি, আমরা কিন্তু এই ডেইলি স্টারের যে একটা গোল টেবিল বৈঠকের দিলাম 2016 সালের, ওখানে কিন্তু খুব সম্ভব আলী রেজা ইফতেখার ইবিএল আলী রেজা ইফতেখার সাহেবের ওখানে কিন্তু উনি বলেছিলেন যে আমাদের যে আমি যতটুকু মনে করি, আপনারা একটু করে ক্রস চেক করে দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের যেটা ন্যাশনাল পেমেন্ট সুইচ, সেটা হচ্ছে পিএসআই স্ট্যান্ডার্ড না। এরকম আরো কয়েকটা টেকনিক্যাল স্ট্যান্ডার্ড গুলো নিয়ে ওখানে কিন্তু বক্তব্য আছে। সো আপনারা যদি এটার সাথে কিন্তু ওখানে রিলেট করতে পারবেন যে হয়তোবা এখন এই সিকিউরিটি স্ট্যান্ডার্ড আমরা অ্যাটেন্ড করেছি কিনা, এটা সংশ্লিষ্ট রিলেটেড পার্সনরাই বলতে পারবেন। বাট ওই গোল টেবিল বৈঠক আমরা যদি একটু গো থ্রু করেন, ওখানে সিকিউরিটি অ্যাসপেক্টে 2016 সালে সিকিউরিটি অ্যাসপেক্টে ন্যাশনাল পেমেন্ট সুইচ অত দ্রুত ইমপ্লিমেন্ট করার বিপক্ষে ওনারা ছিলেন। আপনি একটু ওইটা দেখলে ভালো ইনসাইট পাবেন এবং রিলেট করতে পারবেন। আর যদি চিপের উপর ভিত্তি করে দেখি, যেহেতু হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ, আমরা এখানে কার্ড ইউজ করব, কার্ডের সাথে সুইচের বিষয়, কার্ড ইউজ করবো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হোয়াট এভার কার্ড যদি ইউজ করি, কার্ডের চিপ বেসড কার্ডের ক্ষেত্রে হচ্ছে ইউরোপে হচ্ছে মাস্টার কার্ড এবং ভিসা কর্পোরেশনের যে গাইডলাইন্স আছে, এখানে তাদের বিভিন্ন রোল আছে, 6টি ইন্টারন্যাশনাল কার্ড নেটওয়ার্ক এদের সাথে আছে, এবং এরা হচ্ছে বিভিন্ন ধরনের রুল সেট আপ করে, সার্টিফাই করে চিপের ডিভাইসের, হ্যাঁ, ট্রেনিং এবং সাপোর্টিং দেয়। এই হচ্ছে আপনার চিপ কার্ড বেসড স্ট্যান্ডার্ড। এরপরে সর্বশেষ যেই প্রশ্নটা আমাদের আছে, কোর্সের শেষ প্রশ্ন, এবং যেটা আমি মনে করি খুব ট্রিকি প্রশ্ন, অনেক কঠিন একটা প্রশ্ন আমার মতে। কারণ বলছে, হোয়াট অ্যাসপেক্ট অফ পেমেন্ট দ্যাট ইজ নট কারেন্টলি স্ট্যান্ডার্ডাইজড ইন্টারন্যাশনালি ডু ইউ থিঙ্ক শুড বি সাবজেক্ট টু অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? এটা খুব একটা কঠিন প্রশ্ন। এখন পেমেন্ট সিস্টেমে কোন অ্যাসপেক্টটা আসলে এখনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ করা হয়নি। একটা কমন অ্যান্সার পাবেন সব জায়গায়, এটা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। বাট এটা নিয়ে হয়তো বা গো থ্রু করলে আরো অনেক কিছু লেখার স্কোপ থাকবে, আরো প্রিসাইজ লেখার অপশন থাকবে, যে আসলে শুধু ইন্টারঅপারেবিলিটি, যদিও এটা ইন্টারঅপারেবিলিটি
উইকগুলারই একটা প্রশ্ন। সো কমনলি ইন্টারঅপারেবিলিটি রিলেটেড টপিকসে হওয়ার সম্ভাবনা বেশি, বা লিখতে পারবেন আপনারা। তো আনসারের মধ্যে আপনারা যে প্রশ্নগুলো জানতে চেয়েছিলেন, হোয়াট ইজ দ্য স্পেসিফিক এলিমেন্ট দ্যাট নিডস টু বি স্ট্যান্ডার্ডাইজ, কোন স্পেসিফিক এলিমেন্ট স্ট্যান্ডার্ডাইজ করা দরকার, কেন স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট বলে তুমি মনে করো, এবং কোন অর্গানাইজেশন এই স্ট্যান্ডার্ডটা সেট আপ করবে। সো আমি মনে করি এই প্রশ্নটা আপনারা ওভারঅল যে বিষয়গুলো আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আপনারা যদি একটু গো থ্রু করেন বা লেকচারগুলো দেখেন, আপনারা এই প্রশ্নের সুন্দর একটা অ্যান্সার লিখতে পারবেন বা দিবেন আর কি, দিতে পারবেন। তো ওভারঅল এই ছিল আলোচনা, আর মোটামুটি এই ছিল আলোচনা আর কি। সাবির স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ জামশেদকে। তো জামশেদের সাথে যখন আমার যখন আমি তাকে সিলেক্ট করেছি বা রিকোয়েস্ট করেছিলাম এই কপ মিটিং এ প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো আসলে সে টাইম টু টাইম আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং যেভাবে সে প্ল্যান আমাকে জানিয়েছে, আমার আসলে লাস্ট আমি ওকে বলেছি আসলে এটা একটা মানে এপিসোড আকারে করা উচিত ছিল, কারণ সে এত সুন্দরভাবে যেভাবে পুরো দুটো কোর্সকেই মানে একদম যেটা আমি বলবো পারফেক্ট, আমাদের লাস্ট মিটিং এর জন্য একদম পারফেক্ট একটা প্রেজেন্টেশন হয়েছে, যে পুরো বিষয়টাকে সিআইডিএম এবং এলডিএম দুটো জিনিস দুটো কোর্সকেই সামারাইজ করে যেভাবে উইক 11-12 কনসেপ্ট এবং কি বলে যেটা কি বলে কনসেপ্ট এবং সেটার অ্যাপ্লিকেশনকে যেভাবে সে ফুটিয়ে তুলেছে, আমি এক কথায় বলবো চমৎকার। আশা করি আপনাদেরও হয়তো একই ধরনের ফিলিংস থাকবে এই বিষয়ে। তো জামশেদ, তোমার আর কিছু শেয়ার করার না থাকলে তুমি ইয়ে করতে পারো, তোমার প্রেজেন্টেশনটা ক্রস করতে পারো, দেন আমরা একদম মিটিং এর শেষ অংশে চলে এসেছি আসলে। আপনারা জানেন যে আমরা এরপরে যেটা ওপেন ডিসকাশন সেশন রাখি, যদিও সেখানে আসলে খুব বেশি কথা হয় না, তারপরও এটা এই কোহর্টের লাস্ট মিটিং, আপনার যদিও এই মুহূর্তে পার্টিসিপেন্ট অনেক কম। তারপর আমি জামশেদকে বলি, জামশেদ ওভারঅল কিন্তু 21 জন পার্টিসিপেন্ট ছিল আমি বাদে। সো মানে মোটামুটি ভালো একটা ইয়া ছিল। হয়তো একটু সময় এখন চলে মানে বেশি হয়ে যাওয়াতে হয়তো এখন অ্যাটেন্ডেন্সটা কম। তো তুমি কি এটা স্ক্রিনটা, আচ্ছা তাহলে আমরা ইয়েতে চলে যাই। হ্যাঁ, জামশেদের ইয়েটা আমরা দেখলাম এতক্ষণ। ওপেন ডিসকাশন আমি বললাম যে এখানে আপনারা চাইলে আলোচনা করতে পারেন, তবে আমার মনে হয় না এই মুহূর্তে কারো মুড আছে, আর পার্টিসিপেন্টও ধীরে ধীরে কমছে। যাই হোক, মিসিলিনিয়াস পার্টে আমি কয়েকটি ইস্যু নিয়ে একটু কথা বলে আমাদের মিটিংটা শেষ করব। প্রথম ইস্যু যেটা হচ্ছে, আপনাদেরকে আমি গত মিটিং এ বলেছিলাম আমাদের নেক্সট অ্যালামনাই মিটিংটা আগামী সপ্তাহ অর্থাৎ 11 তারিখে হবে। যেহেতু আমাদের 14 তারিখে একটা ডেডলাইন আছে, সে কারণে আসলে কনজিকিউটিভ উইকে হলেও আমাকে এটা শেষ করতে হচ্ছে। তো আশা করছি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং রিলেটেড একজন স্পিকার সেখানে প্রেজেন্ট করতে পারবো। তো এখন পর্যন্ত আমি যেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে এএমএল এন্ড ডিএফএস। আপনারা যদি অনেকে এএমএল টা করেছেন, এএমএল কোর্সটা, তাও এটার প্র্যাকটিক্যাল ইস্যুস গুলো নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও থেকে একজন স্পিকারকে আনার চেষ্টা করব। অলরেডি আমি কথা বলেছি, আশা করছি নেক্সট উইকে আমরা সেই অ্যালামনাই মিটিং এ সেই বিষয়টা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করতে পারবো বা তিনি আলোচনা করবেন। দেন আশা করছি আপনারা সবাই উপস্থিত থাকবেন, এবং আবারও রিকোয়েস্ট করবো আপনাদের যারা এলিজিবল অ্যালামনাই মিটিং এ বেসিক্যালি যারা ডিএফআই একটি কোর্সও করেছেন তারা প্রত্যেকে কিন্তু ইনভাইটেড। সো এখানে আপনারা যে কাউকেই আপনার পরিচিত যারা ডিএফআই কোর্স করেছেন সবাইকে একটু জানাতে পারেন যে আমাদের আগামী সপ্তাহে এই বছরের শেষ মিটিং, অ্যালামনাই কপ এভরিথিং সবকিছু মিলে আমাদের শেষ মিটিং। তো আশা করছি শেষ মিটিং এ একটু কষ্ট করে হলেও প্রেজেন্ট থাকবেন। এন্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ফিজিক্যাল যে সার্টিফিকেট গুলো সেগুলো কিন্তু চলে এসেছে। চট্টগ্রামের গুলো এখনো হাতে এসে পৌঁছেনি, ঢাকার গুলো আপনারা হয়তো অনেকে দেখেছেন চলে এসেছে, চট্টগ্রামের গুলো অন দা ওয়েতে আছে। তো আমরা চট্টগ্রামে যারা আছি আমরা চাচ্ছি একটা ফিজিক্যাল সেরিমনি বা একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনির মতো করে সেগুলো হ্যান্ড ওভার করতে আপনাদের হাতে। তো ঢাকার বাইরে যারা আছেন তারা ইতিমধ্যে অনেকে পেয়েছেন খুলনা থেকে, আমাদের কিছু সার্টিফিকেট খুলনায় চলে গিয়েছিল, সেখান থেকে মুনতাসির সেগুলো আমাকে পাঠিয়েছেন। তো সার্টিফিকেট আমরা চাচ্ছি চট্টগ্রামে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো হ্যান্ড ওভার করতে। অ্যান্ড আরেকটা ইস্যু যেটা আমি এর আগেও বলেছি, আমাদের এখানে যারা গেস্ট স্পিকার থাকেন তাদের কিন্তু সুযোগ আছে ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার। আপনারা হয়তো খেয়াল করবেন ঢাকার সিওপি কিন্তু অলরেডি তাদের যে লাস্ট অ্যালামনাই মিটিং সেখানে কিন্তু সুদান এবং পাকিস্তান থেকে দুজন সিডিএফপি, যদিও তারা সিডিএফপি হয়েছেন, সিডিএফপি কে ইনভাইট করেছেন, এবং অন্যান্য সিওপি গুলোতেও কিন্তু এই ধরনের কি বলে যেটাকে একটা সিওপি থেকে আরেকটা সিওপি তে কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার
বিষয়গুলো আছে। তো আমরা এখানে যারা স্পিকার হিসেবে আসছি আপনাদের কিন্তু ইন ফিউচার একটা সুযোগ আছে। আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন আমি কিন্তু সেটা আমাদের সিপি ম্যানেজার যিনি আছেন আমি কিন্তু সেটা তাকে ফরওয়ার্ড করতে পারি যে আহ, উনি কোনো সিওপি তে যদি প্রেজেন্ট করতে চান সেটা তাহলে হয়তো লিংক করে দিতে পারেন। তো এই ছিল আরেকটা বিষয়, ফাইনাল একটা বিষয় হয়তো আপনারা অনেকে জানবেন কিনা জানি না। আজকে জামশেদ অনেকবার ইগনাসিওর কথা বলছিল। আপনারা জানেন কোর্স করতে গিয়ে কিন্তু ইগনাসিওর অনেক ইস্যু আমরা দেখেছি। তো ইগনাসিও ছিলেন ডিএফআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি অলরেডি ডিএফআই ছেড়ে চলে গেছেন। তো এই বিষয়টা হয়তো অনেকে জানেন কিনা জানি না। তো ইগনাসিও এই মুহূর্তে ডিএফআই এর সাথে নেই। তো এই ছিল মোটামুটি আমাদের বিভিন্ন বিষয়। আপনার কারো যদি কোনো বিষয় আলোচনা থাকে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু থাকে হয়তো বলতে পারেন। আবারও বলছি আমাদের 4th এবং ফাইনাল মিটিং ছিল এটা সিওপি মিটিং, এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের এই ইয়ারের লাস্ট মিটিং অ্যালুমনাই মিটিং সেটা হবে। তো সেখানে আপনাদেরকে ইনভাইট করে আজকের মিটিং আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।